রহস্য উজ্জ্বলা দিয়ে নির্মিত। আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায়। ও একটা ঘটনা আমার জীবনটাকে সম্পূর্ণ এলোমেলো করে দেয়। আমি আমার স্বাভাবিক জীবন এবং পরিবার থেকে অনেক দূরে চলে যাই। সময়টা ছিল 2018 সাল। সিলেটের শাহজালাল মাজারে গিয়েছিলাম এই প্রথমবার। বাসে করে যেতে প্রায় রাত 12টা বেজে গেল। তাই মাজারের কাছে একটা হোটেলে উঠলাম। ফ্রেশ হয়ে রাতের খাবার খাওয়ার জন্য বের হলাম। খিদায় পেটে হাতি দৌড়াচ্ছে, কিন্তু তেমন কোনো হোটেল খোলা পেলাম না এত রাতে। একটা হোটেল খোলা পেলাম, তারা সব হিসাব কিতাব করে এখনই হোটেল বন্ধ করবে। আমাকে বললাম, ভাই কিছু খাবার হবে? আমি অনেক দূর থেকে এসেছি। আস্তে আস্তে রাত হয়ে গেল, আশেপাশে কোনো দোকানও খোলা নেই। কাউন্টারে বসে থাকা লোকটা বলল, আমরাও তো হোটেল বন্ধ করে ফেলেছি, এখন তেমন কিছুই নেই, তবে আমি বাসায় নিয়ে যাওয়ার জন্য কিছু খাবার রেখে দিয়েছিলাম, আপনি চাইলে সেটা নিতে পারেন, কিন্তু দাম ডাবল দিতে হবে। আমি বললাম, দাম নিয়ে চিন্তা নেই, আমি ডাবলই দিচ্ছি আপনাকে, খাবারটা প্যাক করে দেন। লোকটা উঠে গিয়ে ভেতরে গেল এবং কিছুক্ষণ পরে সে একটা পার্সেল ধরিয়ে দিল আমার হাতে। আমি দাম চুকিয়ে পার্সেলটা নিয়ে আবার হোটেলে চলে আসলাম। আমার রুমটা 4 তলায়, লিফট না থাকায় সিঁড়ি বেয়ে উঠছি মোবাইল চাপতে চাপতে। হঠাৎ মনে হলো আমার পেছনেও কেউ আসছে আমার সাথে। তাড়াতাড়ি পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। মনের ভুল ভেবে যখনই সামনে তাকিয়ে আবার হাঁটা দিব, তখনই সিঁড়ির ওপরও হন্তদন্ত হয়ে একটা পাগল টাইপের লোক এসে বলল, খাবার দে। আমি একটু ভয় পেয়ে অপ্রস্তুত হয়ে গেলাম। নিজেকে সামলে খেয়াল করলাম লোকটার চুল বড় বড় জোট বাঁধা, মনে হয় 20 বছর ধরে গোসল করে না। চেহারায় লোহার মতো ঝঙ্কার ধরে গেছে, হাত পায়ের নখগুলো বড় হয়ে বেঁকে গিয়েছে, আর জামা কাপড়ের অবস্থায় নাই বা বললাম। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পাগলটা মাথা চুলকাতে চুলকাতে বলল, খাবার দে। আমি বললাম, আমি অনেক কষ্টে খাবার জোগাড় করেছি, আপনাকে দিয়ে দিলে আমি খাবো কি? পাগলটা শুধু একটা কথাই রিপিট করছে বারবার, খাবার দে। আমি তাকে পাশ কাটিয়েও যেতে পারছি না, সিঁড়িতে এমনভাবে দাঁড়িয়ে আছে। আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পাচ্ছি না। একটু রেগে তার দিকে খাবারের পার্সেলটা এগিয়ে দিলাম। সে সাথে সাথে সেটা নিয়ে সেখানে বসেই খাওয়া শুরু করে দিল। আমি কিছু না বলে বিরক্তি নিয়ে কোনো রকম তাকে পাশ কাটিয়ে আবার সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। সে 2টা কাশি দিল পেছন থেকে। আমি আবার তাকালাম তার দিকে। এবার সে তার ময়লা দাঁতগুলো বের করে অদ্ভুত একটা হাসি দিল। তারপর একটা আঙুল মুখে দিয়ে মুখ চেপে বলল, সাইলেন্ট। আমি এবার ভয় পেয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। কি মনে করে যেন আবার পেছনে তাকালাম। এবার দেখলাম সেখানে কেউ নেই। আরে পাগলটা গেল কোথায়? এত অল্প সময় সে এখান থেকে যেতে পারে না। তাহলে কি সে অন্য কিছু ছিল? ভাবতেই গলা শুকিয়ে গেল। তাড়াতাড়ি করে রুমে এসে ঢকঢক করে বোতল থেকে পানি খেয়ে নিলাম। ভয় আমার খিদে হাওয়া হয়ে গিয়েছে। সিলেট আসতে না আসতে কেমন বিপদে পড়লাম। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গিয়েছে বলতে পারবো না। আমার নাম গালিব আবরার। আমার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানায়। অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা শেষ করে 2 বন্ধু সজীব এবং ইউসুফের সাথে সিলেটে ঘুরতে আসার প্ল্যান করেছিলাম, কিন্তু স্বাভাবিকভাবে এই হারামিগুলো হঠাৎ করে প্ল্যান ক্যান্সেল করে দেয়। সজীবকে তার গার্লফ্রেন্ড অনুমতি দেয়নি, আর ইউসুফের নাকি ডায়রিয়া হয়েছে। আর আমি এমন একটা ছেলে যে অনেক জিদ্দি, যেটা বলবো সেটা করেই ছাড়বো। বলেছিলাম সিলেট আসবো, তাই একা হলে আমি আসবই, আর এই জন্যই একাই চলে এসেছি। আমার শখগুলো আমি কারোর জন্য ভেস্তে যেতে দেইনি কখনো। হঠাৎ ঘুমের মাঝে মনে হলো আমার মাথায় কেউ যেন হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাড়াতাড়ি করে উঠে বসলাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম রাত 3:56 বাজে। আমি চোখ ডলতে ডলতে আবার শুয়ে পড়তে যাব, তখনই মোবাইলে টুং করে একটা মেসেজ আসার শব্দ হলো। আমি একটু অবাক হলাম, কারণ আমার মোবাইল সবসময় সাইলেন্ট করে রাখি। মেসেজ বা কল আসলে শব্দ হওয়ার কথা না। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম অচেনা একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। মোবাইল তো সাইলেন্ট করা, তাহলে শব্দ হলো কিভাবে? ভাবতে ভাবতে মেসেজটা ওপেন করে দেখলাম সেখানে একটা শব্দ লেখা, সাইলেন্ট। আমি একটু ঘাবড়ে গিয়ে ফোনটা বন্ধ করে দিলাম। কি হচ্ছে এগুলো? চোখে মুখে পানি দেওয়ার জন্য তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে গেলাম। ভালো করে চোখে পানি দিলাম। তারপর আয়নার দিকে তাকিয়ে দেখলাম আমার কপালে একটা কালো দাগ। সেটাতে অনেক ঘষেও দাগটা উঠাতে পারলাম না। এই দাগ তো আগে ছিল না, তাহলে এটা কিভাবে হলো? কেমন যেন সবকিছু অদ্ভুত লাগছে।
ওয়াশরুম থেকে বের হয়ে খাটে এসে আবার শুয়ে পড়লাম। এদিকে আমরা দেখতে পাই গালিব ওয়াশরুম থেকে বের হওয়ার পর আয়নায় কিছু রক্তের ছেটা এসে পড়ল। সেই রক্তের ছেটা দিয়ে কেউ যেন আঙ্গুল দিয়ে কচকচ শব্দ করে লিখে দিল, সাইলেন্ট। চোখ লেগে এসছে প্রায়, তখনই আবার মোবাইলে টুং করে মেসেজ আসলো। এবার আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম। একটু আগে আমি তো মোবাইল বন্ধ করে দিয়েছিলাম, তাহলে মেসেজ আসলো কিভাবে? আমি কাঁপা কাঁপা হাতে মোবাইলটা হাতে নিয়ে দেখলাম মোবাইলে একটা ভিডিও চলছে, সেখানে একটা লাল রঙের প্রজাপতি উঠছে। এটা কিভাবে হতে পারে? মোবাইলটা হাতে নিয়ে তাড়াতাড়ি ভিডিওটা বন্ধ করে কেটে দিলাম। দেখলাম একটা মেসেজ শো করে আছে উপরে। আরে, এটা তো সজীবের মেসেজ। আমি মেসেজটা ওপেন করে দেখলাম সজীব লিখেছে, আমি আগামীকাল সিলেট আসছি দোস্ত, গার্লফ্রেন্ড অনুমতি দিয়েছে, তুই যেই হোটেলে উঠেছিস সেটার নাম আমাকে টেক্সট করে দিস, আমি আগামীকাল আসছি। আমি কোনো রিপ্লাই করলাম না। আমার মাথায় তখন অন্য চিন্তা, বন্ধ মোবাইল খুলল কিভাবে? আর এই প্রজাপতির ভিডিওই বা আসলো কোথা থেকে? আমার মোবাইল এরকম কোনো ভিডিও ছিল না কখনো। মোবাইল সাইলেন্ট থাকার পরও মেসেজের শব্দ হয় কিভাবে? কিছুই মাথায় ঢুকছে না। এবার মোবাইল সাইলেন্ট কেটে দিয়ে জেনারেল মোডে দিয়ে আবার ঘুমিয়ে গেলাম। এক ঘুমে সকাল হয়ে গেল। জানালার পর্দা ভেদ করে সূর্যের আলো এসে আমার চোখে পড়ছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রুম থেকে। রাতের ঘটনাগুলো প্রায় ভুলেই গেলাম। হোটেলে গিয়ে নাস্তা সেরে নিলাম। হোটেলে আমার পেছনের টেবিল থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। সে হয়তো কারোর সাথে ফোনে কথা বলছে। ওই বাড়িতে আমি আর কখনো ফিরে যাব না। আমাকে আমার মতো ছেড়ে দাও তোমরা, কখনো তোমাদের সামনে মেয়ের পরিচয় নিয়ে দাঁড়াবো না। এই বলে মেয়েটা ফোন কেটে ফুপিয়ে কান্না করতে লাগলো। আমি পেছনে তাকিয়ে দেখলাম শ্যাম বর্ণের একটা মেয়ে গোলাপি রঙের থ্রি-পিস পরে বসে আছে, সাথে একটা ব্যাগ। বোঝাই যাচ্ছে বাড়ি থেকে পালিয়ে এসেছে। মেয়েটা শ্যাম বর্ণের হলেও চেহারায় অদ্ভুত একটা মায়া আছে। প্রথম দেখাতেই যে কোনো ছেলে ঘায়েল হয়ে যাবে। সরাসরি কথা বলতে গেলে হয়তো আমাকে চোর বাটপার ভাবতে পারে, তাই অন্য একটা আইডিয়া মাথায় আসলো। আমি ফোনটা বের করে এমনই কানে দিয়ে মেয়েটাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম, তুমি কি ভেবেছিলে বাবা, আমি তোমার কথা মতো এই দাঁত উঁচা পেতনিটাকে বিয়ে করে নেব? আমার একটা পছন্দ আছে, সেটা তুমি একবার জানতেও চাওনি আমার কাছে। তাই আমি তোমাকে কিছু না বলেই বাড়ি থেকে চলে এসেছি পালিয়ে। আমাকে খোঁজার চেষ্টা করো না, আমাকে আমার মতো থাকতে দাও। তখনই আমার ফোনে রিং বেজে উঠল। আমি একটু ইতস্তত বোধ করে দেখলাম সজীব ফোন করেছে। মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি বলদের মতো দাঁত বের করে ফোনটা রিসিভ করে বললাম, হালার পুত, ফোন দেওয়ার আর সময় পেলি না, কি একটা কাঁচা শরম পেলাম মেয়েটার কাছে। ওপাশ থেকে সজীব বলল, মেয়েটা মানে? ওখানে কি কাউকে পটিয়ে ফেলছিস নাকি মামা? আমি বললাম, তোর জন্য পটাতে পারলাম কই, সব জায়গায় ঘাবলা করস তুই, ফোন রাখ। এই বলে ফোন রেখে হোটেলের নাম ওকে টেক্সট করে দিলাম। পেছনে তাকিয়ে দেখি মেয়েটা আর নেই। আরে, এখানেই তো ছিল, গেল কোথায়? আশেপাশে তাকিয়ে খুঁজে দেখলাম কোথাও নেই। ধুর, হারিয়ে ফেললাম নাকি? তাড়াতাড়ি হোটেল থেকে বের হয়ে রাস্তার এপাশ ওপাশ দেখতে লাগলাম, কিন্তু মেয়েটাকে আর কোথাও খুঁজে পেলাম না। মনটাই খারাপ হয়ে গেল। আস্তে আস্তে হেঁটে শাহজালাল মাজারে প্রবেশ করলাম। কবুতরগুলোর জন্য দানা নিয়ে এসেছিলাম আসার সময়। সেগুলো কবুতরকে খাইয়ে পুকুরের দিকে চলে গেলাম। বড় বড় মাগুর মাছ দেখে ভালোই লাগলো। চারপাশে আরও অনেক মানুষ, সবাই যে যার মতো ঘোরাফেরা করছে। হঠাৎ খেয়াল করলাম পুকুরের পানিতে আমার প্রতিচ্ছবির পাশে আরেকটা অচেনা মুখ দেখা যাচ্ছে। সে একদম আমার পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু পাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। আবার পুকুরের পানির দিকে তাকালে শুধু আমার প্রতিচ্ছবি দেখতে পেলাম। মনের ভুল ভেবে সেখান থেকে হাঁটতে হাঁটতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর কবর দেখার জন্য উপরে গেলাম। কবরের কাছে গিয়ে দেখলাম অনেক মানুষ সেখানে আসা যাওয়া করছে, যেখানে মহিলাদের যাওয়া নিষেধ ছিল। আমি গিয়ে দাঁড়াতেই কবরের অন্য পাশ থেকে একটা লোক আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়ে এক আঙ্গুল দিয়ে মুখ চেপে ধরল। মানে সে আমাকে চুপ করতে বলল, কিন্তু আমি তো কোনো কথা বলছি না, তাহলে চুপ হব কিভাবে? তখনই মনে পড়ল রাতের সেই পাগলের কথা। সেও ঠিক এভাবেই মুখে আঙ্গুল দিয়ে বলেছিল, সাইলেন্ট। আমি একটু ভয় পেয়ে গেলাম এবং তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলাম। নিচে আসতেই হঠাৎ আমার চোখ গেল আবার সেই মেয়েটার উপর। দূরে এক জায়গায় এসে বসে আছে। আমার মন তো খুশিতে নেচে উঠল। আবার তাকে হারানো যাবে না। তার দিকে এগিয়ে যেতে লাগলাম। তখনই হঠাৎ কোথা থেকে যেন সেই রাতের পাগলটা আমার সামনে লাফিয়ে পড়ল।
হঠাৎ পাগলটা আমার সামনে আসতে আমি চমকে গিয়ে নিচে পড়ে গেলাম। হাতে প্রচণ্ড ব্যথা পেলাম। উঠে হাত ডলতে ডলতে বললাম, এই মিয়া, আপনি আবার আসছেন? কাল রাত আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমার সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে। আপনি কি চান আমার কাছে? পাগলটা তার জট বাঁধা দাড়িতে চুলকাতে চুলকাতে বলল, 100 টাকা দে, গামছা কিনবো। আমি একটু বিরক্ত হয়ে বললাম, আমি আপনাকে কি জিজ্ঞাসা করছি, আপনি আসলে কে, আমার কাছে কি উদ্দেশ্যে এসেছেন? কিন্তু পাগলটা সে একই কথা বলে যাচ্ছে, 100 টাকা দে, গামছা কিনবো। আমি রেগে মানিব্যাগ বের করে তার হাতে 200 টাকা দিয়ে বললাম, 100 টাকার ভালো গামছা পাবেন না, এটা দিয়ে ভালো একটা গামছা কিনে নিন আর আমার সামনে আসবেন না বলে দিলাম। পাগলটা হেসে দিয়ে 100 টাকা ফেরত দিয়ে বলল, আমার 100 টাকাই লাগবে, দরকারের বেশি টাকা রেখে লাভ কি? মনিব তো ঘুষ নেয় না। আমি তার কথায় কান্না দিয়ে মেয়েটার দিকে তাকাতে দেখি সেখানে নেই। আরে, আবার হারিয়ে ফেললাম মেয়েটাকে, কোথায় চলে গেল? পাগলটার ওপর ভীষণ রাগ উঠল। আমি তাকে কিছু বলতে যাব তার আগেই সে আমার দিকে মুষ্টিবদ্ধ করে হাত এগিয়ে দিয়ে বলল, এটা রাখ তোর কাছে। আমি বললাম, কি এটা? সে কিছু বলল না, হাসি মুখে মুষ্টিবদ্ধ হাতটা এগিয়ে দিয়ে তাকিয়ে আছে। আমি হাত বাড়ালে তার মুষ্টি থেকে একটা সুন্দর আংটি আমার হাতে দিল। আংটির ওপরের অংশটায় আরবিতে ছোট ছোট করে কিছু একটা লেখা। আমি বললাম, এটা কিসের আংটি? পাগলটা বলল, এখান থেকে এখন সোজা ফরিদপুর চলে যাবি, যেখানে তোর বাড়ি। পথে কোনো জায়গায় থাকবি না, সোজা চলে যাবি। আমি বললাম, আরে কি আশ্চর্য, আমি চলে যাব কেন? আমি তো মাত্র গতকালই আসলাম, কয়েকদিন থেকে ঘোরাফেরা করে তারপর যাব। আপনার আংটি আপনার কাছে রাখেন, আমাকে আর বিরক্ত করেন না। পাগলটা আবার সে আগের মতো আঙ্গুল চেপে বলল, সাইলেন্ট, যা বলেছি তা কর। আমি আংটির দিকে তাকিয়ে বললাম, এটা তো অনেক পুরনো আংটি, এটা দিয়ে আমার কোনো কাজ নেই, আপনি রাখেন। এই বলে সামনে তাকাতেই দেখি পাগলটা নেই। এইটুকু সময় সে গেল কোথায়? আশেপাশে তাকিয়ে কোথাও তাকে দেখতে পেলাম না। কি হচ্ছে এগুলো? মানুষগুলো চোখের পলকে কোথায় গায়েব হয়ে যাচ্ছে? মেয়েটাও হঠাৎ হঠাৎ করে চোখে পড়ে আবার গায়েব হয়ে যায়। কি মনে করে আংটিটা হাতে পরে নিলাম। তারপর মাঝার থেকে বের হতে যাব, তখনই আবার সেই মেয়েটাকে দেখলাম কবুতরগুলোকে দানা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। আমার মনে আবার লাড্ডু ফুটলো মেয়েটাকে দেখে। মহারানী তাহলে এখানে? আমি ধীরে ধীরে মেয়েটার পাশে গিয়ে দাঁড়ালাম। কিভাবে কথা শুরু করব ভাবছি। আমি বললাম, ইস, কবুতরগুলো কত ভাগ্যবান, এত সুন্দর হাতে খাবার খাচ্ছে। আফসোস আমি কেন কবুতর হলাম না। মেয়েটা আমার দিকে কেমন করে যেন তাকালো। মেয়েটা কথা না বলে হেঁটেই চলেছে। আমি বললাম, আজকে সকালে দাঁত ব্রাশ করেননি, কথা বলেন না কেন? এবার মেয়েটা থেমে আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে হাতের ইশারায় বলল, সমস্যা কি আপনার? আমি বললাম, আরে আপনি মুখে কিছু বলছেন না কেন? সত্যি কি তাহলে দাঁত মাজেননি? সমস্যা নেই, আমি আপনার মুখের ঘ্রাণ সহ্য করে নিব, আপনি কথা বলতে পারেন। শোনেন, আমি আগে আপনার মতো দাঁত ব্রাশ করতাম না। মানুষ আমার সাথে কথা বলতে আসলে আমি মুখ খুললেই বেহুশ হয়ে যেত গন্ধে। তারপর একদিন আমার আব্বু আম্মু ধইরা আমারে জোর কইরা হারপিক দিয়ে দাঁত ব্রাশ করাই দিছে। এরপর থেকে আমার মুখে আর গন্ধ নেই। মেয়েটা আবার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ আমার দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে রইল। আমি একটু তোতলিয়ে বললাম, না মানে হারপিক ছিল না, ওটা হুইল পাউডার ছিল আর কি। এবার মেয়েটি ইশারায় যেটা বলল সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মেয়েটা বলল, আমি কথা বলতে পারি না। আমি বললাম, মজা করেন না, আমি আপনাকে কথা বলতে শুনেছি হোটেলে, আপনি কাউকে বলেছিলেন আর কখনো বাড়িতে ফিরতে চান না। মেয়েটা আবার ইশারায় কিছু একটা বলল, কিন্তু আমি সেটা বুঝতে পারলাম না। আমি সব কথা কাটিয়ে বললাম, আচ্ছা সেসব বাদ দেন, আপনার নাম কি সেটা বলেন। মেয়েটা ইশারায় হাওয়ার উপরে লিখল, আফরিন। আমি বুঝতে পারলাম মেয়েটার নাম আফরিন, তবু মজা করে বললাম, আবুল? এটা আবার কেমন নাম? এটা তো ছেলেদের নাম হয়ে শুনেছি। মেয়েটা একটু রেখে আবার ইশারায় লিখতে চাইলো, কিন্তু আমি থামিয়ে দিয়ে বললাম, থাক, আর লিখতে হবে না, বুঝতে পারছি আপনার নাম আফরিন। আফরিন আর কিছু বলল না, আবার হাঁটা দিল সামনে। আমি তার পিছু করতে যাব, এমন সময় পেছন থেকে কেউ ডাক দিল, ওই গালিপ্পা। আমি পেছনে থেকে দেখলাম সজীব 32টা দাঁত বের করে একটু এগিয়ে আসছে। আমি আবার সামনে তাকিয়ে দেখি আফরিন নামের মেয়েটা নেই, আবার কোথায় যেন হারিয়ে গেল। সজীব এসে আমাকে জড়িয়ে ধরে বলল, মামা চলে এসেছে, এখন তুই বন্ধু মিলে ওরা ধরা ঘোরাফেরা করবো। কিন্তু তুই কোনো মেয়ের কথা বলছিলি ফোনে, সে কোথায়? পটিয়ে ফেলছস নাকি? তার বাড়ি কই? কার সাথে আসছে এখানে? বাবা কি করেন? তার কোনো বোন আছে নাকি? আমি ওর মুখ চেপে ধরে বললাম, সাইলেন্ট, এত কথা বলস কেন? তোর জন্য দ্বিতীয়বারের জন্য মেয়েটাকে হারিয়ে ফেললাম। একটু আগেই সে আমার সাথেই ছিল, কথা বলছিলাম, তুই পেছন থেকে ডাক দিলে আর প্যাচ লাগিয়ে দিলি।
সজীব বলল, ধুর কি কস এগুলা, তুই তো এখানে দাঁড়িয়েছিলে একাই, আমি তো কাউকে দেখতে পেলাম না। আমি বললাম, তুই তো কানা, তুই দেখবি কেমনে, এখন চল হোটেলে যাই, ফ্রেশ হয়ে বিকেলে বের হব। আমরা হোটেলে চলে আসলাম। পুরোটা পথ আমার চোখ আফরিনকে খুঁজেছে। মেয়েটা মুহূর্তের মাঝেই গায়েব হয়ে গেল কিভাবে বুঝি না। আমি স্পষ্ট মেয়েটাকে কথা বলতে শুনেছি, কিন্তু সে বলল সে নাকি কথা বলতে পারে না। নিশ্চয়ই মজা করেছে আমার সাথে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুই বন্ধু গল্পগুজব করছিলাম, তখন সজীবের চোখ পড়ল আমার হাতের আংটির দিকে। সজীব বলল, আংটিটা তো বেশ সুন্দর রে, কয় টাকা দিয়ে নিছোস? হঠাৎ আমার মনে পড়ল পাগলটা বলেছিল সোজা বাড়ি চলে যেতে আমাকে, কিন্তু আমি তো গেলাম না, তাহলে কি আমার কোনো ক্ষতি হতে পারে? আমি সজীবকে সব কিছু খুলে বললাম প্রথম থেকে। সজীব সব শুনে আংটিটা ওর হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখে বলল, এখানে আরবিতে কিছু লেখা আছে দেখ। আমি বললাম, হ্যাঁ সেটা তো আমিও দেখেছি, কিন্তু আমি তো আরবি পড়তে জানলে এর অর্থ জানি না। সজীব বলল, আরে আমার বাপে তো হুজুর, দাঁড়া আমি বুঝবো। সজীব ভালোভাবে কিছুক্ষণ লেখাটা পড়ে বলল, এখানে লেখা আছে সুমিতা, এর অর্থ হলো চুপ করা। আমি সজীবকে থামিয়ে দিয়ে বললাম, তার মানে ইংরেজিতে যাকে বলে সাইলেন্ট, এটাই তো বারবার দেখছি আমি, পাগলটা আমাকে বারবার সাইলেন্ট শব্দটা বলে। তাহলে এটা কেমন গোলকধাঁধে পড়লাম রে ভাই, আংটিটা আমি ফেলে দিই, আমার মনে হয় এই আংটির সাথে বড় কোনো রহস্য লুকিয়ে আছে, আমি এসব ঝামেলায় পড়তে চাই না। সজীবের হাত থেকে আংটি নিয়ে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। সজীব বলল, কিছু না বুঝে আংটিটা ফেলে দেওয়া তোর উচিত হয়নি। আমি বললাম, বাদ দে তো, এখন একটু ঘুমাবো, রাতে এসব ঝামেলায় ভালো করে ঘুমাতেও পারিনি। সজীব বলল, তাহলে তুই ঘুমা, আমি একটু দরগা থেকে ঘুরে আসি, আসার সময় খাবার পার্সেল করে আনবো। আমি বললাম, ঠিক আছে যা, তাড়াতাড়ি আসিস। সজীব বলল, ঠিক আছে যা মানে, টাকা দে, টাকা ছাড়া খাবার আনবো কিভাবে? আমি বললাম, তুই টাকা পয়সা নিয়ে আসিস নি, সিলেট আসলে কিভাবে, বাস ভাড়া কই পাইলি? সজীব বলল, আরে মানি ব্যাগে ভুলে বাসায় ফেলে এসেছি, পকেটে 50 টাকা ছিল, সেটা দিয়ে তো আর সিলেট আসা যাবে না, তাই 50 টাকা দিয়ে একটা চকলেটের ডিব্বা কিনে ট্রেনে করে সেগুলো বিক্রি করতে করতে চলে এসেছি। অবশ্য 6 টাকা লাভ হয়েছে, সিলেটে আসা হয়েছে বিনা টিকিটে। আমি হাসতে হাসতে বললাম, তো এটা জিনিস মামা। তারপর সজীবের হাতে কিছু টাকা দিলাম, ও চলে গেল হাসতে হাসতে। আমি শুয়ে শুয়ে আফরিন নামের মেয়েটার কথা ভাবছিলাম, কত মায়াবী ওর চেহারা, চুলগুলো যখন বাতাসে ওড়ে তখন অপসরাও হার মানবে ওর কাছে। আবার কি দেখা হবে ওর সাথে, কোথায় গেলে পাবো তাহারে? পাগলটা আমার মাথার কাছে বসে আছে, আমি চোখ তুলে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। সে বলল, আংটিটা কেন ফেলে দিলি তুই? তোকে না বলেছিলাম সোজা বাসায় চলে যেতে? আমি কিছু বলতে যাব, তখনই সে আমার মুখ চেপে ধরল আর বলল, সাইলেন্ট। আমি খেয়াল করলাম একটা কালো ছায়া রুমের এক কোণে দাঁড়িয়ে আছে। আমি হাতের ইশারায় ছায়াটার দিক দেখালে পাগলটা বলল, সে তার আংটি নিতে এসেছে, তুই তো সেটা ফেলে দিয়েছিস, এখন কোথা থেকে দিবি বল? আমি কথা বলার চেষ্টা করেও কিছু বলতে পারছি না, মনে হচ্ছে আমার গলায় কিছু আটকে আছে, আমার কথা বাইরে বের হচ্ছে না। হঠাৎ কালো ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো, আমি ভয়ে ছটফট করতে লাগলাম, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, শুধু গঙ্গানির মতো আওয়াজ করতে লাগলাম। পাগলটা চুপচাপ বসে আছে, মুখে একটা অদ্ভুত হাসি দিয়ে। ছায়াটা এসে ঠিক আমার বুকের ওপর চেপে বসলো, তারপর আমার গলা চেপে ধরে কর্কশ গলায় বলল, আমার আংটি ফেরত দে। আমি দম নিতে পারছিলাম না, মনে হচ্ছিল বুকের ওপর ভারী একটা পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। আমার নিঃশ্বাস যখন প্রায় বন্ধ হয়ে আসছিল তখন সে আমার গলা ছেড়ে দিল, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমার পুরো শরীর যেন একদম হালকা হয়ে গেল। পাগলটা এখনো সে অদ্ভুত হাসি নিয়ে তাকিয়ে আছে। হঠাৎ পাগলটা আমি যে আঙ্গুলে আংটিটা পরেছিলাম সে আঙ্গুলটা ধরে কামড়ে দিল জোরে। আমার আঙ্গুল থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো, আমি ব্যথায় কাতরাতে লাগলাম। পাগলটা হাসতে হাসতে উঠে সেই জানলা দিয়ে লাফিয়ে পড়লো যেটা দিয়ে আমি আংটি ফেলেছিলাম। আমি আঙ্গুল চেপে ধরে ব্যথায় জোরে এক চিৎকার দিলাম, ধরফড়িয়ে ঘুম থেকে উঠে গেলাম। মানে নিজের চিৎকারের আওয়াজে নিজেই উঠে গিয়েছি, তার মানে এটা একটা স্বপ্ন ছিল। তাড়াতাড়ি হাতের দিকে তাকিয়ে দেখলাম সত্যি সত্যি আমার আঙ্গুল থেকে রক্ত পড়ছে, আর সবচেয়ে বেশি ভয় পেয়ে গেলাম তখন যখন দেখলাম আংটিটা আমার আঙ্গুলে। এটা কিভাবে সম্ভব? আংটি আমি ফেলে দিয়েছিলাম, আর স্বপ্ন কিভাবে বাস্তব হতে পারে? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে এগুলো আমার সাথে? এই পাগলটা কি চায় আমার কাছে? আংটিটা খুলে টেবিলের উপর রেখে চলে গেলাম ওয়াশরুমে। শাওয়ার ছেড়ে ফ্লোরে বসে পড়লাম,
মাথায় পানি পড়ছে। আমি ভাবছি একে একে কী হচ্ছে, কি করব আমি। তবে এটা স্পষ্ট বুঝতে পারছিলাম আমি চাইলেও এই জিনিসগুলো আমার পেছন ছাড়বে না। আমি এখান থেকে পালিয়ে গেলেও আমি এখানেই ফিরে আসব। তবে একটা চেষ্টা করে দেখা যেতে পারে। সজীব আসলে ওকে নিয়েই তাড়াতাড়ি সিলেট থেকে চলে যাব। দেখি এগুলো কি শুধু এখানেই সীমাবদ্ধ নাকি আমার লাইফের সাথে জড়িত হয়েছে। গোসল করে বের হয়ে জামা কাপড় প্যাক করে বসে আছি সজীবের আসার অপেক্ষায়। হঠাৎ দরজায় টোকা পড়লে আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে বলতে যাব এখানে আর এক মুহূর্ত না, এখনই চলে যাব। তখনই দেখলাম সজীবের সাথে দরজায় দাঁড়িয়ে আছে সেই আফরিন নামের মেয়েটা। আমি তো হা করে তাকিয়ে রইলাম। সজীব ওকে কোথায় পেল? আমি কিছু বলার আগে মেয়েটা বলল, যেভাবে হা করে আছেন মুখের ভেতর টাইটানিক চলে গেলেও তো টের পাবেন না। আমি হা বন্ধ করে বললাম, আপনি এখানে কিভাবে? আর আপনি না কথা বলতে পারেন না, তাহলে এখন দেখি কথা বলছেন। তাহলে কি তখন আমার সাথে মজা করছিলেন? সজীব বলল, তুই এই মেয়েকে চিনুস নাকি? আমি সজীবকে টান দিয়ে ওর কানে কাছে গিয়ে বললাম, এটাই তো সেই মেয়ে যার কথা তোকে বলেছিলাম, তুই কি কোথায় পেলি? সজীব বলল, আরে দরগায় গিয়ে দেখলাম মেয়েটা বসে বসে কান্না করছে। আমি বললাম হয়তো আল্লাহর কাছে কোনো দোয়া করে কাঁদছে। পরে জিজ্ঞাসা করে বুঝলাম সে নাকি বাড়ি থেকে পালিয়ে এসেছে বয়ফ্রেন্ডের সাথে। বয়ফ্রেন্ড তার সব টাকা পয়সা গহনাপত্র নিয়ে ফুটুস, তাই মায়া হলো মেয়েটার জন্য। মেয়েটা রাগান্বিত হয়ে বলল, ওই মিয়া, আমি আপনাকে কখন বলেছি বয়ফ্রেন্ডের জন্য পালিয়ে এসেছি? আমি ফালতু কথা বলার জায়গা পান না। সজীব বলল, বোঝে না কেন? এই গল্প বানালে পাবলিকের ভালোবাসার সিম্পেথি বেশি পাবেন, সাথে আমারও। মেয়েটা বলল, আমার কোনো সিম্পেথির দরকার নেই, আমি যাচ্ছি। এই বলে মেয়েটা চলে যেতে লাগলে আমি তাকে ডাক দিলাম, আফরিন দাঁড়ান। মেয়েটা থমকে দাঁড়িয়ে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এই নাম আপনি কিভাবে জানেন? আমি বললাম, কি আশ্চর্য, এটা তো আপনার নাম। আপনি নিজে তো আমাকে এই নাম বলেছেন সকালে যখন মাঝারে দেখা হয়েছিল। আরও বলেছেন আপনি নাকি কথা বলতে পারেন না, ইশারায় সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলেছিলেন। মেয়েটা আরও অবাক হয়ে বলল, আমি আপনার সাথে আবার কখন কথা বললাম? আর আমার নাম আফরিন না, আমার নাম আতিয়া। আফরিন আমার বোনের নাম। আর আফরিন সত্যি সত্যি বোবা ছিল, কথা বলতে পারতো না। আমিও অবাক হয়ে গেলাম মেয়েটার কথা শুনে। সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। মেয়েটাকে রুমে নিয়ে আসলাম। মেয়েটা বলল তার খুব খিদে পেয়েছে। সজীব আসার সময় খাবারটা পার্সেল করে রুমে নিয়ে এসেছে, সেটাই তিনজন মিলে খেয়ে নিলাম। খেতে খেতে মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি যদি আতিয়া হন তাহলে আপনার বোন আফরিন কোথায়? মেয়েটা বলল, আফরিন কয়েক মাস আগেই নিখোঁজ হয়ে যায়। অনেক খুঁজেও আমার বোনকে আর পাওয়া যায়নি। কয়েকদিন আগে আমার মোবাইলে টুং করে একটা মেসেজ আসলো। যদিও সবসময় আমার মোবাইল সাইলেন্ট মোডে থাকে, মেসেজটা ওপেন করে দেখি অচেনা একটা নাম্বার থেকে কেউ লিখেছে, সাইলেন্ট গার্ল ক্রাইং ইন দ্য গার্ডেন, প্লিজ হেল্প হার। মেসেজটা দেখে আমি তাড়াতাড়ি সেই অচেনা নাম্বারে কল করলাম, কিন্তু সেটা বন্ধ ছিল। আমি ঠিক বুঝতে পেরেছিলাম সাইলেন্ট গার্ল বলতে আমার বোনকেই বোঝানো হয়েছে। আর টি গার্ডেন তো শুধুমাত্র সিলেটে আছে। বাবা মাকে এই বিষয়টা জানালে তারা তেমন গুরুত্ব দেয়নি। তারা ভেবেছে হয়তো কেউ মজা করে এমন মেসেজ পাঠিয়েছে, কিন্তু আমার মন মানছিল না। আমার মনে হচ্ছিল আফরিন হয়তো সিলেটে আছে আর বিপদে আছে। তাই বাড়ির কাউকে না জানিয়ে আমি সিলেট থেকে চলে এসেছি বোনের খোঁজে। মেয়েটার কথা শুনে আমি আমার ফোন বের করে সেই সাইলেন্ট লেখা মেসেজটা দেখিয়ে বললাম, আমার মোবাইলেও আমার একটা মেসেজ এসেছিল গতকাল রাতে। আপনার মতো আমার ফোনেও সাইলেন্ট মোডে ছিল, তবু মেসেজের শব্দ হয়েছে। এমনকি ফোন বন্ধ করে রাখার পরও কল এসেছে। দেখেন তো এই নাম্বার থেকে আপনার ফোনের মেসেজ গিয়েছিল কিনা। মেয়েটা ফোন নাম্বার দেখে বলল, হ্যাঁ এটাই সেই নাম্বার, কিন্তু আমি এখনও বুঝতে পারছি না আপনি কিভাবে আফরিনের নাম জানলেন। আপনার কথা অনুযায়ী আমার সাথে মাঝারে কথা বলেছিলেন। আমি আপনাকে বলেছিলাম আমার নাম আফরিন, তাহলে আমার কিছু মনে নেই কেন? সজীব বলল, আমি একটা কথা বলি, বিশ্বাস করলে করবি, না করলে নাই। আমার মনে হয় আফরিন মারা গেছে, আর আফরিনের আত্মা এই আতিয়ার শরীরে প্রবেশ করেছে। তাই সে কখনো আফরিন হয়ে থাকে, আবার কখনো আতিয়া হয়ে থাকে। আতিয়া বলে, চুপ করেন, কী সব আবল তাবল কথা বলছেন আপনি? আফরিন মারা গেছে মানে কি? এসব কথা যদি আবার বলেন তাহলে আপনার নকশা বদলে দিব আমি। বললাম, একদম ঠিক, আবল তাবল কথা বললে আমিও তো নকশা বদলে দিব। এটা কি নাটক সিনেমা নাকি যে একজনের আত্মা আরেকজনের শরীরে প্রবেশ করবে? সাজি বিড়বিড় করে বলল, এমনভাবে রিয়াক্ট করতে তোর মনে হয় আমি তোদের কাছে 40 দাওয়াত চাইছি। যা, আর কথাই বলবো না। আতিয়া খাওয়া শেষে চলে গেল ওয়াশরুমে। আমি সজীবকে ফিসফিস করে বললাম, তুই ঠিকই কইছস, আমারও মনে হয় এই মেয়ের মাঝে আফরিনের আত্মা প্রবেশ করেছে। সজীব আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল।
আমি বললাম, আরে ওর সাথে তাল না মিলালে ওকে পটাবো কেমনে, বুঝছ না কেন? প্রায় অনেকক্ষণ হয়ে গেল, আতিয়া ওয়াশরুম থেকে ফিরে আসছে না। আমি সজীবকে বললাম, কিরে খাবার কোন হোটেল থেকে আনছোস, খাবার ঠিক আছে নাকি? মেয়েটার আবার পেট খারাপ হয়ে গেল মনে হচ্ছে। সজীব কিছু বলতে যাবে তখনই ওয়াশরুম থেকে আতিয়ার চিৎকার ভেসে আসলো। আমরা তাড়াতাড়ি ডাক দিলাম, এই কি হয়েছে আপনার, দরজা খুলেন। কিন্তু ওপাশ থেকে আর কোনো শব্দ আসছে না। সজীব বলল, মেয়েটা মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেছে, দরজা ভাঙতে হবে তাড়াতাড়ি। আমি বললাম, মেয়েটা কি তোর বাপের বাড়ি যে ভাঙচুর করবি? দরজা ভাঙলে জরিমানা দিতে হবে। তারপর আবার ডাক দিলাম, আতিয়া দরজা খুলেন, কি হয়েছে আপনার? সজীব হালকা করে দরজা ধাক্কা দিয়ে দেখলো সেটা খোলাই আছে। তবুও ধীরে ধীরে উঁকি মারলাম, যেহেতু সে একজন মেয়ে, ভেতরে কি অবস্থা আছে জানি না। দরজা যখন পুরো খুললাম তখন আমরা দুজনে অবাক হয়ে গেলাম, ভেতরে আতিয়া ছিল না। সজীব তাড়াতাড়ি ভেতরে ঢুকে খুঁজতে লাগলো গোপনে কোনো দরজা আছে নাকি এখানে। মেয়েটা গেল কোথায়? যদি সে ওয়াশরুম থেকে বের হয়ে মেইন দরজা দিয়ে বেরিয়ে যেত তাহলে অবশ্যই আমাদের ক্রস করে তারপর যেতে হতো, কিন্তু সে যায়নি। তার মানে সে ওয়াশরুম থেকে বের হয়নি। তাহলে সে গেল কোথায়? সজীব বলে, আমি বলছিলাম ওর মাঝে একটা আত্মা আছে, নিশ্চয়ই আত্মা তাকে নিয়ে গেছে। আমি সজীবের কথার কোনো জবাব দিলাম না। হঠাৎ চোখ পড়ল পানির বেসিনে হালকা কিছু চুলের গুচ্ছ দেখা যাচ্ছে। আমার চোখ পড়তেই চুলগুলো ভেতরে চলে গেল। মনে হলো কেউ যেন টান দিয়ে সেটা নিয়ে গেল। মনের ভুল ভেবে ওয়াশরুম থেকে বের হয়ে সজীবকে বললাম, আর থাকা যাবে না এখানে, চল আমরা এখনই চলে যাব। সজীব বলল, কই যাবি? মাত্রই তো আসলাম সিলেট। আমি বললাম, বেঁচে থাকলে জীবনে আরও অনেকবার আসতে পারবো, এখানে সব কিছু কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে, তাড়াতাড়ি চল। সজীব আর কথা বাড়ালো না। আমরা দুজনেই হোটেল থেকে চেক আউট করে একটা সিএনজি নিয়ে চলে গেলাম রেল স্টেশনে। হঠাৎ মনে পড়ল সেই আংটিটা হোটেলেই টেবিলের ওপর ফেলে এসেছে। ভালোই হয়েছে, ওই আংটিটা আর পাগলটা সব কিছুর মূল। এখান থেকে চলে গেলেই সব ঠিক হয়ে যাবে। টিকিট কেটে ট্রেনে উঠে বসলাম। কিছুক্ষণ পর ট্রেন চলতে শুরু করলো। হঠাৎ আমার মাথায় একটা জিনিস আসলো, গতকাল থেকে আমার ফোনে সজীবের কল ছাড়া আর কারোর কল বা মেসেজ আসেনি। কেউ ফোন না দিলেও আমার মা অবশ্যই ফোন দিয়ে খোঁজ নিত একবার হলেও। ফোনটা বের করে দেখলাম সব ঠিকই তো আছে। তাহলে কারোর কল আসছে না কেন? এটা সজীবকে জানালে ও বলল, এত চিন্তা করিস না তো, ফোন আসনি তাতে কি হয়েছে, এখন তো বাড়িতে যাচ্ছিস, গেলেই সবার সাথে দেখা হবে। আমিও তেমন গুরুত্ব না দিয়ে ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। হঠাৎ আমার চোখ পড়ল আতিয়া নামের মেয়েটা হাত নাড়িয়ে আমার দিকে বিদায় জানাচ্ছে। সজীবকে ডাক দিয়ে দেখতে নিলেই মেয়েটা কোথায় যেন গায়েব হয়ে গেল। মনের ভুল ভেবে আবার বসে রইলাম। কখন যে চোখ লেগে গিয়েছে টেরি পাইনি। আমি চা বাগানে হুন্নি হয়ে দৌড়াচ্ছি আর কি যেন খুঁজছি। হঠাৎ পেছন থেকে কে আমার নাম ধরে ডাক দিল, গালি, কি খুঁজছো তুমি? আমি পেছনে তাকে দেখলাম পাগলটা দাঁড়িয়ে আছে, তার পেছনে দাঁড়িয়ে আছে আতিয়া। আমি কিছু বলতে যাবো তখনই পাগলটা বলল, আর আমার সাথে, এই বলে সে হাঁটা দিল। তার পেছনে আতিয়াও হাঁটতে লাগলো। আমিও মন্ত্রমুগ্ধের মতো তাদের পেছন পেছন যেতে লাগলাম। চা বাগানের আঁকা বাঁকা রাস্তা ধরে হেঁটে চলছি তাদের সাথে। কিছুক্ষণ পর তার একটা জায়গায় গিয়ে থামলো। পাগলটা আমাকে উদ্দেশ্য করে বলল, এই জায়গাটা ঘুরে দেখো তো, এখানে কি আছে। আমি দেখলাম সেই জায়গাটার মাটি খুব নরম, মনে হচ্ছে এখানে কিছু পুঁতে রাখা আছে। আমি তার কথা মতো ওই জায়গার মাটিগুলো হাত দিয়ে সরিয়ে দেখতে পেলাম একটা মানুষের মাথার খুলি আর কিছু হাড়গোড়। সবচেয়ে বেশি ভয় পেয়ে গেলাম যখন দেখলাম হাড়গোড়ের মাঝে হাতের আঙ্গুলে সে আংটিটা, মানে এই কঙ্কালটা যার, ওই আংটিটা তারই। আমি যখন পেছনে তাকিয়ে জিজ্ঞাসা করতে যাব এই কঙ্কালটা কার, তখন দেখি সেখানে কেউ নেই, না পাগলটা আছে আর না আতিয়া নামের মেয়েটা। হঠাৎ কঙ্কালের একটা হাত আমার গলা চেপে ধরল। আমি ভয় কোনোরকম তার থেকে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে উঠে দৌড় দিলাম। কিসের সাথে যেন উষ্টা খেয়ে দূরে গিয়ে পড়লাম। আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেলাম। এটা কেমন স্বপ্ন ছিল? ওই কঙ্কালটা কার ছিল? আমি সজীব বলে ডাক দিতেই চারপাশে চোখ পড়ল। আরে আমি তো ট্রেনে নেই, আমি আবার সেই হোটেলে চলে এসেছি। এটা কিভাবে সম্ভব? দেখলাম আংটিটা আমার আঙ্গুলে। রুমে কেমন যেন একটা নীল আলো জ্বলছে। আমি তো ট্রেনে ছিলাম, তাহলে হোটেলে আসলাম কিভাবে? সজীব কোথায়? আমি ভয়ে ভয়ে কাপা গলায় ডাক দিলাম, সজীব কই তুই? হঠাৎ ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ এলো। কেউ মনে হয় হাত মুখ ধৌত করছে। ভাবলাম হয়তো সজীব ওয়াশরুমে। আমি তাড়াতাড়ি গিয়ে ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বললাম, সজীব তুই কি ভেতরে? ওপাশ থেকে কোনো জবাব এলো না। আমি আবার ডাক দিতে যাব তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো আতিয়া নামের মেয়েটা।
আরে, আপনি আসলেন কোথা থেকে? সজীব কোথায়? আমি তো ট্রেনে ছিলাম। তাহলে এখানে আসলো কিভাবে? আতিয়া কোনো কথা না বলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আমার দিকে। আমি আবারও বললাম, আতিয়া, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? মেয়েটা এবার বেশ অবাক হয়ে চোখ বড় করে ইশারায় বলল, আমি আতিয়া না, আমি আফরিন। মাঝারে আপনার সাথে আমার দেখা হয়েছিল। আমি এবার আর কনফিউজড হয়ে গেলাম। একই মেয়ে দুই রকম কথা বলছে, আমাকে কি পাগল বানিয়ে ছাড়বে নাকি? আমি রেখে বললাম, কি শুরু করেছেন আপনি? একবার বলছেন আপনি আতিয়া, আবার বলছেন আফরিন, একবার কথা বলছেন, আরেকবার বোবার অভিনয় করছেন। কি সমস্যা কি বলেন? মেয়েটা হাতের ইশারায় ওয়াশরুমের ভেতরে কিছু একটা দেখালো আমাকে। আমি উঁকি মেরে দেখলাম একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। আমি তাকাতে খুব দ্রুত সেটা আয়নার মাঝে ঢুকে গেল। আমি ভয় পেয়ে বললাম, এটা কি ছিল? মেয়েটা হাসি মুখে ইশারায় বলল, আমিই ছিলাম এটা। আমি কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা আমার গলা চেপে ধরে ভয়ঙ্কর এক রূপ ধারণ করে বলল, তুই কি ভেবেছিস এখান থেকে চলে গেলেই তুই মুক্তি পাবি? হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি ধরফরিয়ে উঠে দেখলাম আমি তো ট্রেনেই বসে আছি। ট্রেন চলছে, পাশে সজীব ঘুমাচ্ছে। তার মানে স্বপ্নের মাঝে আমার ঘুম ভেঙেছিল, যেখানে আমি নিজেই নিজেকে সেই হোটেল রুমে দেখতে পাই। কিন্তু যখনই আমার চোখ নিজের হাতের দিকে পড়ল, তখন আমার সব ভুল ভেঙে গেল। আংটিটা আমার আঙ্গুলে আংটিটা দেখে চমকে গেলাম আমি। এটি তো হোটেলে রেখে এসেছিলাম। তাহলে কি সত্যি সত্যি আমি আবার হোটেলে গিয়েছিলাম? কিন্তু এটা তো একটা স্বপ্ন ছিল। কি হচ্ছে এগুলো? সজীবের দিকে তাকিয়ে দেখলাম ও ঘুমাচ্ছে হেলান দিয়ে। ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। আমি ওর হাতে টাচ করে ডাক দিলাম, সজীব ওঠ। এ কি, ওর হাত এত ঠান্ডা কেন? আমি হাত সরিয়ে নিয়ে ডাক দিলাম, সজীব কি হয়েছে তোর? সজীব ধরফরিয়ে উঠে বলল, কি হয়েছে, চলে এসছে নাকি? আমি একটা স্বস্তি নিঃশ্বাস নিয়ে বললাম, না, এখনো পৌঁছায়নি। একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেছে। তারপর আমি তাকে ওই স্বপ্নের কথা বললাম আর হাতের আংটিটাও দেখালাম। সজীব তেমন রিয়াক্ট না করে হাই তুলে বলল, হয়তো আসার সময় হাতে পরে নিয়েছিলি আংটি, এগুলো নিয়ে এত চিন্তা করিস না, বাসায় গেলেই সব ঠিক হয়ে যাবে। আমিও ভাবলাম হয়তো সত্যি আসার সময় আংটিটা হাতে পরে নিয়েছিলাম। মাথা থেকে সব ঝেড়ে ফেলে দিয়ে বললাম, তোর গার্লফ্রেন্ড মুস্কানের কি খবর? সিলেট আসার পর তো একবারও ফোন দিল না, অন্য সময় তো শুধু দৌড়ের ওপর রাখে তোকে। সজীব বলল, আমিই ফোন বন্ধ করে রাখছি, ফোন দিলেই শুনে অনেক কান্নাকাটি করছে। ওর কান্না শুনলে আমার ভালো লাগে না। দোস্ত, আমার একটা রিকোয়েস্ট রাখবি? আমি একটু অবাক হয়ে বললাম, কান্নাকাটি করে কেন? আর কি রিকোয়েস্ট বল? সজীব আমার হাত ধরে বলল, ট্রেন থেকে নেমে সোজা মুস্কানের বাসায় যাবি, ওকে বলবি কান্নাকাটি না করতে। আমি বলে, তো শুনবে না, তুই একটু ওকে বুঝিয়ে বলিস। আমি বললাম, আচ্ছা সেটা না হয় যাবো, কিন্তু মুস্কান কান্নাকাটি কেন করছে? তুই নিশ্চয়ই ওর সাথে খারাপ ব্যবহার করেছিস। আর তোর হাত এত ঠান্ডা কেন? ফ্রিজ থেকে বের হয়ে আসছস নাকি? সজীব মুচকে হাসিতে বলল, স্বপ্নে ইউরোপে গিয়েছিলাম ঘুরতে, বরফের মাঝে খেলাধুলা করে তাই একটু ঠান্ডা হয়ে গেছে হাত পা। আমি হেসে দিয়ে বললাম, বাসায় খাট থাকতে তুই বরফের মাঝে খেলতে গেছিস কেন? সজীব বলে, ধুর হালা, আই হেট ইউর মাইন্ড। আচ্ছা, আমি টয়লেট থেকে আসছি, বেশিক্ষণ বসে থাকলে আরও ঠান্ডায় জমে যাব। এই বলে সজীব উঠে চলে গেল। একটু দূরে গিয়ে আমার দিকে তাকে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, সাইলেন্ট। আমি বললাম, তুই আমার সাথে মজা নেস? আর কিছু না বলে চলে গেল। আমি খেয়াল করলাম ট্রেনের বাকি যাত্রীরা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি এলিয়েন। আমি তেমন গুরুত্ব না দিয়ে আংটিটা হাত থেকে খুলে আবার ট্রেনের জানলা দিয়ে ফেলে দিব ভাবলাম। এই আংটি যত সমস্যার মূল। আংটি খুলে ফেলতে যাব, তখনই দেখলাম রেল লাইনের অন্য পাশে আরেকটা ট্রেন খুব খারাপ অবস্থায় পড়ে আছে। দেখে বোঝা যাচ্ছে বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। হঠাৎ চোখ গেল আতিয়া নামের মেয়েটা সেখানে দাঁড়িয়ে ইশারায় বলছে আংটি না ফেলতে। মেয়েটার মুখ দেখে বোঝা যাচ্ছে সে আমার কাছে সাহায্য চায় কোনো বিষয়ে, কিন্তু আমি তো এখনো মেয়েটার হাবভাব কিছুই বুঝতে পারছি না। সে আফরিন নাকি আতিয়া, কথা বলতে পারে নাকি পারে না। ট্রেন দ্রুত সেই জায়গাটা পার হয়ে গেলে মেয়েটা আর দেখলাম না সেখানে। আংটিটা ফেলতে গিয়েও কিছু একটা চিন্তা করে সেটা রেখে দিলাম। আর সজীব এখনও আসছে না কেন? টয়লেটে গিয়ে ঘুমিয়ে গেল নাকি? এইদিকে ট্রেন কমলাপুর স্টেশনে চলে এসেছে প্রায়। আমি উঠে গেলাম টয়লেটের দিকে, গিয়ে দেখলাম টয়লেট তো ফাঁকা, তাহলে সজীব কোথায়? আশেপাশে সব জায়গা খুঁজে দেখলাম, কোথাও নেই সজীব। শালা কি আবার চকলেট বিক্রি করতে চলে গেল নাকি? ট্রেন এসে থামল স্টেশনে, সজীবকে আর কোথাও খুঁজে পেলাম না। গেল কোথায় ও চলতি ট্রেন থেকে?
কিছু বুঝতে পারছি না। আমি নেমে গিয়েও সজীবকে খুঁজছিলাম, তখনই আমার ফোন বেজে উঠল। দেখলাম মা কল দিয়েছে। আমি কল রিসিভ করতেই মা বলল, কিরে তোর ফোন 2 দিন ধরে বন্ধ কেন? ঠিক আছিস তো তুই? আমি অবাক হয়ে বললাম, আমার ফোন বন্ধ মানে? ফোন তো চালুই ছিল। আমি আরও ভাবছিলাম তুমি ফোন দাও না কি জন্য। মা বলল, আল্লাহ জানে কি হয়েছিল, আমি তো খুব চিন্তায় ছিলাম তোরে নিয়ে। সজীবের ফোনটা কেটে গেল। মা সজীবকে নিয়ে কিছু বলতে যাচ্ছিল। আমি কল ব্যাক করলাম, কিন্তু মায়ের ফোন বন্ধ আসছে। কয়েকবার চেষ্টা করার পরেও কল গেল না। মা সজীবকে নিয়ে কি বলতে চাইছিল? এদিকে সজীবও ট্রেন থেকে যেন হাওয়ায় মিলিয়ে গেল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। হঠাৎ মনে পড়ল সজীব আমাকে মুস্কানের সাথে দেখা করতে বলেছিল। আমি আর কিছু না ভেবে ফরিদপুরের বাসে উঠে বসলাম। বাস চলা শুরু করলো। হাইওয়ে ধরে বাস আপন গতিতে ছুটে চলেছে। খারাপ কিছু হয়েছে সেটা বুঝতে পারছিলাম। সজীবের এভাবে চলতি ট্রেন থেকে উধাও হয়ে যাওয়া কোনোভাবেই স্বাভাবিক বিষয় না। বাসে তেমন যাত্রীও নেই, অনেক সিট ফাঁকা পড়ে আছে। আমার পাশে কেউ বসেনি, তাই পা ছড়িয়ে হেলান দিয়ে শুয়ে পড়লাম। প্রায় সন্ধ্যা গড়িয়ে এসেছে। আমার চোখ বন্ধ করে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গিয়েছে বলতে পারি না। এবার আমি নিজেই সেই পাগলকে খুঁজছি। মাজারে গিয়ে এদিক ওদিক ছোটাছুটি করে পাগলটাকে খুঁজে বেড়াচ্ছি। কোথাও তাকে খুঁজে না পেয়ে একটা জায়গায় এসে মাথা নিচু করে বসে পড়লাম। কিছুক্ষণ পর মনে হলো কি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাড়াতাড়ি মাথা উঠিয়ে তাকিয়ে দেখলাম পাগলটা তার কালো দাঁত বের করে হাসছে। আমি কিছু না বলতেই সে আমার পাশে এসে বসলো আর বলল, কি হয়েছে? অনেক চিন্তিত দেখাচ্ছে তোমাকে। আমি বললাম, আমার সাথে কেন এমন করছেন আপনি? কি চান আমার কাছে? পাগলটা বলল, দেখো ছেলে, এক হলো আত্মার জগৎ, আরেক হলো জীবিত মানুষের জগৎ। এই দুই জগতের মাঝে অনেক পাতলা একটা দেয়াল আছে। সব আত্মা যেমন সেই দেয়াল পার করে পৃথিবীতে ফিরে আসতে পারে না, তেমনই সব জীবিত মানুষ সেই দেয়াল পার করে আত্মার জগতে যেতে পারে না। খুব কম মানুষ আছে যাদের কাছে আত্মারা এসে সাহায্য চায়, তাদের অপূর্ণ ইচ্ছেগুলো পূরণ করতে চায়। তাদের মাঝে তুমি একজন। আফরিন নামের বোবা মেয়েটার সাথে অনেক বড় অন্যায় হয়েছে। সে তোমার সাহায্য চায়, তুমি পারো তাকে সাহায্য করতে? আমি বললাম, কি হয়েছিল আফরিনের সাথে? পাগলটা হেসে বলল, সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে ছেলে। এই আংটিটা ফেলে দিও না। এই আংটি তোমাকে খুঁজে বের করতে সাহায্য করবে আফরিনের সাথে কি হয়েছিল। আমি বললাম, তাহলে এখন আমার কি করা উচিত? পাগলটা অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, সাইলেন্ট গার্ল ক্রাইং ইন দ্য গার্ডেন। আমার ঘুম ভেঙে গেল। উঠে নিজের চোখ ডলতে ডলতে দেখলাম বাস এখনো চলছে। রাত হয়ে গেছে। মেয়েটা আমার কাছে সাহায্য চাই, তার মানে সজীবের কথাই ঠিক। মেয়েটা মারা গেছে আর এখন তার বোনের শরীরে থাকে, কিন্তু এটা তার বোন আতিয়া জানে না। যখন সে আতিয়ার শরীরে থাকে তখন আতিয়া কথা বলতে পারে না, কারণ আফরিন বোবা ছিল। এখন কিছুটা বুঝতে পারলাম। তাহলে আমি আবার সিলেটে ফিরে যাব মুস্কানের সাথে দেখা করে। আমি চাইলেও আফরিন আর এই আংটি আমার পিছু ছাড়বে না, তাই এটা শেষ করেই তবে ফিরব। বাস ফরিদপুরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12:30 বেজে গেল। মুস্কানদের বাড়ি ফরিদপুরের সদরেই ছিল। আমি হেঁটেই সেখানে রওনা দিলাম। চিকন গলি ধরে হাঁটছি। হঠাৎ খেয়াল করলাম কয়েকটা কুকুর আমার পিছু নিয়েছে। আমি থামলে কুকুরগুলো থেমে যায়, আবার আমি হাঁটলে তারাও হাঁটে। একটা অদ্ভুত লাগলেও তেমন গুরুত্ব দিলাম না। হঠাৎ কানে এলো কেউ চুকচুক করে কিছু একটা খাচ্ছে। আমি থেমে গেলাম। পেছনে তাকিয়ে দেখলাম কুকুরগুলো নেই। খাওয়ার শব্দটা পাশের ডাস্টবিন থেকে আসছে। আমি সেদিকে এগিয়ে গেলাম ধীরে ধীরে। কেমন একটা অদ্ভুত শব্দ করে খাচ্ছে কিছু। আমি ডাস্টবিনের সামনে গিয়ে দেখলাম একটা লোক উল্টো ঘুরে বসে ডাস্টবিন থেকে কিছু একটা নিয়ে শব্দ করে খাচ্ছে। তার মুখটা দেখতে পাচ্ছিলাম না। ভাবলাম হয়তো ফকির মিসকিন হবে, পেটের ক্ষুধায় ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে। সাহায্য করার উদ্দেশ্যে তাকে ডাক দিলাম, এই যে ভাই, এগুলো কি খাচ্ছেন আপনি? আমার সাথে আসেন, হোটেলে গিয়ে ভালো খাবার কিনে দিই। লোকটা খাওয়া বন্ধ করে ধীরে ধীরে আমার দিকে তাকালো। আমি প্রচণ্ড ভয়ে পিছিয়ে গেলাম। তার সারা মুখে রক্ত লেগে আছে। খেয়াল করলাম সে যা খাচ্ছিল সেটা একটা মৃত কুকুর। লোকটা রক্তমাখা মুখে আমার দিকে হাসি দিয়ে বলল, তাজা মাংসের স্বাদই অন্যরকম, নে খেয়ে দেখ, দেখ একবার বলছি, খেয়ে দেখ। এই বলে হাতে এক টুকরো মাংস নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি সেখান থেকে দৌড় দিতে গিয়ে পিছলে পড়ে গেলাম। লোকটা ভয়ঙ্করভাবে হাসতে হাসতে আমার দিকে আসছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ মনে হলো সব স্বাভাবিক, আশেপাশে কোনো শব্দ পাচ্ছি না। আমি ধীরে ধীরে চোখ মিলে তাকাতে দেখলাম লোকটা বিভৎস চেহারাটা একদম আমার মুখের সামনে। আমি চিৎকার দিয়ে তাকে জোরে একটা ধাক্কা দিয়ে ফেলে দিলাম।
কোনো মতে উঠে সেখান থেকে শরীরের পুরো শক্তি দিয়ে এক দৌড়ে অনেকটা দূরে চলে আসলাম। মুস্কানদের বাড়ির কাছাকাছি এসে দৌড়ের মাঝেই পেছনে তাকিয়ে দেখলাম সে আমার পিছু নিয়েছে কিনা। দেখলাম কেউ আসছে না। তখনই সামনে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। তাকে দেখলাম সজীব দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, কিরে তুই কই ছিলি? ট্রেন থেকে হঠাৎ কোথায় উধাও হয়ে গেলি? সজীব বলল, আমি তো টয়লেট থেকে ফিরে এসে তোকে পেলাম না, ট্রেন থেকে নেমেও তোকে পেলাম না। তুই কোথায় চলে গিয়েছিলি? তোকে না পেয়ে আমি একাই চলে এসেছি। আমি বললাম, ফাজলামো করার জায়গা পাস না? আচ্ছা শোন, তুই সঠিক ছিলি তখন। আফরিন নামের বোবা মেয়েটা সত্যি মারা গেছে। তাকে সাহায্য করার জন্য আমাকে আবার সিলেট ফিরে যেতে হবে। সজীব খুব শান্তভাবেই বলল, সেটা আমি আগেই জানতাম। আচ্ছা সে না হয় যাওয়া যাবে, এখন গিয়ে মুস্কানের সাথে দেখা কর, ওকে বল কান্নাকাটি না করতে। ওর কান্নার জ্বালায় আমি ওর সামনেও যেতে পারছি না। আমি বললাম, তুই আমার সাথে আয়, দেখি তুই কি আকাম করছিস যে মেয়েটা এত কান্না করছে, চল। সজীব বলল, আমি এখানে আছি, ওর কান্না থামলে আমি চলে আসবো, তুই ওকে গিয়ে একটু বুঝিয়ে বল। আমি বললাম, ঠিক আছে তাহলে থাক, আমি গিয়ে দেখি কি হয়েছে। তোর গার্লফ্রেন্ড মানে তো আমারও গার্লফ্রেন্ড, তাই আমার একটা দায়িত্ব আছে তো। সজীব বলল, হ্যাঁ আল্লাহর পুত, সর এখান থেকে, আমি তোরে যা বলছি তা কর। আমি হাসতে হাসতে চলে গেলাম মুস্কানদের বাসায়। সজীব এক অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছে পেছন থেকে। আমি গিয়ে দরজার কলিং বেল চাপলাম। সজীবকে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, এক মনে কোনো নাড়াচাড়া না করে তাকিয়ে আছে। এত রাতে কাউকে বিরক্ত করার কোনো ইচ্ছাই ছিল না আমার, কিন্তু আমার হাতে সময় নেই। আমি এখান থেকে আবার চলে যাব সিলেট, এটা শেষ না করা পর্যন্ত আমার শান্তি হবে না। মুস্কানের মা হাই তুলতে তুলতে দরজা খুলে দিল। আমাকে দেখেই বলল, গালি তুমি এত রাতে? আমি বললাম, জি আন্টি। মুস্কান কোথায়? আন্টি মন খারাপ করে বলল, কান্না করতে করতে একটাকে ঘুমিয়েছে মেয়েটা, সজীবকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছে, কয়েকদিন ধরে নাওয়া খাওয়া সব বন্ধ করে দিয়েছে। আমি অবাক হয়ে বললাম, সজীবকে হারিয়ে মানে? তখনই ভিতরে রুম থেকে মুস্কান বেরিয়ে এলো আর বলল, কে এসছে আম্মু? আমাকে দেখে কান্নায় ভেঙে পড়লো মুস্কান আর বলতে লাগলো, সজীব আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে, আর আপনি তার বন্ধু হয়ে এখন আসছেন? এই 2 দিন বন্ধুর একটা খোঁজও নেননি? আমি কিছুই বুঝতে পারছি না, মুস্কান এসব কি বলছে? সজীব কোথায় যাবে? আমি বললাম, কি বলছে এসব? সজীবের কি হয়েছে? আন্টি বলে, সত্যি কি তুমি জানো না গালিব? আমি বললাম, কি জানবো আন্টি, কি হয়েছে? আন্টি বলে, 2 দিন আগে সজীব যে ট্রেন দুর্ঘটনায় মারা গেছে সেটা কি তুমি জানো না? আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি তোতলানো কণ্ঠে বললাম, সজীব মারা গেছে? কি বলছেন আন্টি এগুলো? মুস্কান, তোমাদের মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? ওই তো সজীব ওইখানে দাঁড়িয়ে আছে। এই বলে বাইরে তাকাতে দেখি সেখানে কেউ নেই। আমি যেন পাথরের মতো হয়ে গেলাম সজীবের মৃত্যুর কথা শুনে। এটা কিভাবে হতে পারে? সজীব একটু আগেও আমার সাথে ছিল। মাথায় একটা চক্কর দিল। আমি দরজার সামনেই পড়ে গেলাম। আন্টি আর মুস্কান মিলে আমাকে সোফায় নিয়ে বসালো, পানি এনে দিল। পানি খাওয়ার পর কিছুটা শান্ত হয়ে বললাম, কিভাবে কিভাবে হলো এটা? মুস্কান বলল, আপনার সাথে সিলেট না যেতে পেরে সজীবের মন অনেক খারাপ ছিল ভাইয়া, তাই আমি ওকে বলেছিলাম সিলেট যেতে, যাতে ওর মন ভালো হয়। বিশ্বাস করেন ভাইয়া, ও এত খুশি হয়েছিল যে আমি আগে কখনো ওকে এত খুশি দেখিনি। সজীব চলে যাওয়ার পর আমি ওকে বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করছিলাম পৌঁছেছে কিনা। শেষবার যখন ওর সাথে আমার কথা হয় তখন বলেছিল ট্রেনে আছে, কিন্তু কিছুক্ষণ পর যখন আমি ওকে কল দিই তখন আর ও ফোন রিসিভ করে না। আমার চিন্তা বাড়তে লাগলো। কয়েকবার ট্রাই করার পরও সজীব ফোন তুলল না। হঠাৎ আম্মু চিৎকার করে বলল, সিলেটগামী ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে একটু আগে, টিভিতে খবরে দেখাচ্ছে। টিভিতে দেখার পরে আমি আম্মুর কথা শুনে পাগলের মতো দৌড়ে গেলাম। সত্যি সত্যি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কান্না করতে করতে বারবার সজীবকে কল দিয়ে যাচ্ছিলাম, সজীব ফোন তুলছে না। অনেকক্ষণ পর ফোন রিসিভ হলো। ওপাশ থেকে অন্য কেউ বলল, এই ফোনের মালিক ঘটনাস্থলেই মারা গিয়েছে, আপনি যদি তার পরিচিত কেউ হন তাহলে দয়া করে এসে লাশ শনাক্ত করে নিয়ে যান। এটা শুনে আমি সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই। সজীব মারা গেছে এটা আমি কিভাবে মেনে নেব? ইতিমধ্যে সজীবের বাবা মাও খবর পেয়ে গিয়েছে। আমরা সবাই সেখানে গিয়ে সজীবের সাদা কাপড়ে মোড়ানো লাশ নিয়ে বাড়ি ফিরলাম। আমার দুনিয়া যেন থেমে গেল ভাইয়া। আমি কেন ওকে সিলেট যেতে বললাম? আমি যদি জানতাম এমন কিছু হবে তাহলে কি নিজের কাছে ধরে রাখতাম। এটুকু বলে মুস্কান আবার কান্নায় ভেঙে পড়ল। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না সজীব আর নেই। নিজের সবচেয়ে ভালো বন্ধু আমার সাথে মৃত্যুর পরও দেখা দিয়েছিল। আমার চোখ দিয়েও পানি চলে এলো।
2 দিন আগের সব কথা আমার মনে পড়তে লাগলো। সজীব আমার সাথে হোটেলে, কিন্তু হোটেলের কাউন্টারে ছেলেটা সজীবের কোনো ছবি বা আইডি কার্ড চায়নি। সজীব আতিয়া নামের মেয়েটাকে রুমে নিয়ে এসেছিল। মেয়েটা সজীবকে না চিনেই তো ওর সাথে রুমে আসবে না, তার মানে আতিয়া সজীবকে চিনে। ট্রেনে ওঠার সময় আমি টিকিট চেক করলেও সজীবের টিকিট চেক করা হয়নি। ট্রেনের বাকি যাত্রীরা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল, তার মানে কেউ সজীবকে দেখতে পায়নি। তারা ভেবেছে আমি একা একাই কথা বলছি। সব মনে করে নিজের চেহারা চেপে ধরে কাঁদতে লাগলাম। আমি তখনও কেন বুঝলাম না সজীব আর নেই। সজীব আমাকে কিছু বলতে চেয়েছিল হয়তো। হঠাৎ আমার মনে পড়ল সেই পাগলের কথাগুলো। আত্মার জগৎ আর আমাদের জগতের মাঝে পাতলা একটা দেয়াল আছে। অপর ইচ্ছে পূরণ করার জন্যই আত্মারা মানুষকে দেখা দেয়। তাহলে কি সজীবের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে? ও কেন আমাকে দেখা দিল? আমি বললাম, সজীবের কবর কোথায় দেয়া হয়েছে? আন্টি বলল, ওদের পারিবারিক কবরস্থানে দেয়া হয়েছে। মুস্কান বারবার অনুরোধ করছিল কবরটা যেন এখানে দেয়া হয়, কিন্তু কেউ সেটা শোনেনি। আমি বললাম, আন্টি, আমি মুস্কানের সাথে একটু কথা বলতে চাই। আন্টি বলল, ঠিক আছে, ওকে একটু বোঝাবো বাবা, মানুষ তো চিরকাল থাকে না, সবাইকে একদিন চলে যেতে হবে। কান্নাকাটি করলে সজীবের আত্মা আরও কষ্ট পাবে। এ বলে আন্টি ভেতরে রুমে গেল। আমি মুস্কানকে বললাম, এখন আমি এমন একটা কথা বলবো তোমাকে যা শুনলে তুমি বিশ্বাস করবে নাকি জানি না। সজীব এই 2 দিন আগে আমার সাথেই ছিল। ওর মৃত্যু হয়েছে সেটা আমি জানতাম না। এমনকি তোমাদের বাসায় আসার আগেও ওর সাথে আমি কথা বলেছি। ও বাইরে দাঁড়িয়েছিল। মুস্কান খুব অবাক হয়ে বলল, ভাইয়া, কি বলছেন আপনি? তার মানে আমি যা দেখি তা আমার চোখের ভুল না? আমি বললাম, তুমি আবার কি দেখো? মুস্কান বলল, আমিও সজীবকে দেখতে পাই দূর থেকে, কাছে যেতেও অদৃশ্য হয়ে যায়। আমি তো ভেবেছিলাম এটা আমার মনের ভুল, কিন্তু সজীব আপনার সাথে ছিল এটা শোনার পর আমি বিশ্বাস করলাম সজীব কিছু বলতে চাই। আমি বললাম, এখানে কোনো কিছু নেই, আমাদের সব প্রশ্নের উত্তর সিলেট আছে। একটা বোবা মেয়ে, তার বোন, একটা পাগল আর সজীবের মৃত্যু, সব যেন একই সূত্রে গাঁথা। আমাকে সিলেট যেতে হবে। মুস্কান বলে, এত রাতে সিলেট কিভাবে যাবেন? কাল সকালে আপনার সাথে আমিও যাব। আমি বললাম, তোমার আম্মু কি তোমাকে অনুমতি দিবে? মুস্কান বলল, সেটা আমি দেখে নিব। তারপর মুস্কান আমাকে একটা রুম দেখিয়ে দিল থাকার জন্য। আন্টিও তেমন কিছু বলল না। আমি ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই আমার ঘুম আসছে না। বারবার সজীবের চেহারাটা ভেসে উঠছে। এক পর্যায়ে বুঝতে পারলাম বাইরে থেকে কেউ আমার নাম ধরে ডাকছে, গালিব, এখন তোর ঘুমানোর সময় না। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। জানালার পর্দা টেনে বাইরে তাকিয়ে দেখলাম 3টা অবয়ব দেখা যাচ্ছে। আমি চোখ পরিষ্কার করে ভালোভাবে তাকাতেই বুঝতে পারলাম 3 জনের একজন হচ্ছে সজীব, আরেকজন সেই আতিয়া নামের মেয়েটা, আর অন্যজন সেই পাগলটা। তারা আমাকে হাতের ইশারায় ডাকছে। এবার আমি ভয় পেলাম না, তাড়াতাড়ি উঠে বাইরে চলে গেলাম। গিয়ে দেখলাম কেউ নেই সেখানে। আমি চিৎকার করে ডাকতে লাগলাম, সজীব, কই তুই? সামনে আয়। আশেপাশে তাকাতেই দেখলাম কাউকে খুঁজে পেলাম না। আমি আরও জোরে চিৎকার করতে লাগলাম। চিৎকার শুনে মুস্কান এবং আন্টি দুজনেই বেরিয়ে এলো। আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। তারা দুজনে খুব ভয় পেয়ে গেল। আমি বললাম, আমরা এখনই সিলেট চলে যেতে হবে, এখন আমার ঘুমানোর সময় না। কিছু একটা ভুল তো হয়েছে, সেটা সমাধান না করা পর্যন্ত আমার ঘুম হারাম। মুস্কান তার আম্মুর কাছে অনুমতি চাইলো আমার সাথে যাওয়ার জন্য। প্রথমে সোজা না করে দিলেও পরে রাজি হলো। আন্টি জানে আমি অনেক ভালো ছেলে, আমাকে নিজের ছেলের মতো দেখে। আর মুস্কান আমার বোন, তাই নিজেদের গাড়ির চাবি এনে দিল। আমাকে আর বলল, আমার মেয়েকে সই সালামতে ফিরিয়ে আনবে বাবা। আমি আন্টিকে কথা দিলাম, বন্ধুকে হারিয়েছি, বন্ধুর রেখে যাওয়ার ওর সবচেয়ে স্পেশাল মানুষটার কোনো ক্ষতি হতে দেব না আমি, চিন্তা করবেন না। মুস্কান আর আমি গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম সিলেটের উদ্দেশ্যে। রাত তখন প্রায় 4টা বাজে। মুস্কান গাড়ির পেছনের সিটে বসেছে, আমি ড্রাইভ করছি। মাথে তখন একটাই চিন্তা, সজীবের সাথে কি হয়েছে, সজীব আতিয়াকে কিভাবে চেনে। হঠাৎ দেখলাম একটু সামনে একটা লোক গাড়ি থামানোর জন্য ইশারা করছে। আমি গাড়ি না থামিয়ে স্পিড আরও বাড়িয়ে তাকে কাটিয়ে চলে গেলাম। মুস্কান বলল, লোকটা হয়তো কোনো বিপদে পড়েছে ভাইয়া, গাড়ি থামিয়ে তাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। আমি বললাম, একটু পরেই বুঝতে পারবে কেন গাড়ি থামাইনি। গাড়ি দ্রুত গতিতে ছুটে চলছে। একটু পর আবার সে একই লোক গাড়ি থামানোর জন্য ইশারা দিচ্ছে। এবারও আমি তাকে কাটিয়ে দ্রুত চলে গেলাম। মুস্কান অবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব ভাইয়া? আমি বললাম, এটা সেই লোক যাকে আমি ডাস্টবিনে মৃত কুকুরকে খাবলে খুবলে খেতে দেখেছিলাম, তাই তাকে দেখেই আমি বুঝে গিয়েছিলাম। হঠাৎ মুস্কান চিৎকার করে বলে উঠল, ভাইয়ের সামনে।
আমি কিছু বুঝে ওঠার আগেই সাদা কাপড় পরা কাউকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম। গাড়ির গতি বেশি থাকার কারণে ব্রেক করার আগেই তার উপর গাড়ি উঠিয়ে দিলাম। রাস্তার এক সাইডে কোনো রকম গাড়ি থামিয়ে তাড়াতাড়ি নেমে দেখলাম সে রাস্তার মাঝখানে উপর হয়ে পড়ে আছে। মুস্কান বলল, ভাইয়া আমার ভয় করছে, সে মারা যায়নি তো আবার? তাহলে আমরা মামলা খেয়ে যাব। আমি মুস্কানকে অভয় দিয়ে তার দিকে এগিয়ে গেলাম। তার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা বুঝতে পারছি সে একটা মেয়ে। আমি গিয়ে ধীরে ধীরে তাকে উল্টে দিলাম এবং আমি শকড হয়ে গেলাম। আরে এটা তো সেই আতিয়া নামের মেয়েটা। এই মেয়ে এখানে আসলো কিভাবে? মুস্কানকে বললাম, এই মেয়ের নাম আতিয়া, আর সজীবের মৃত্যুর সাথে এই মেয়ের কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে। আতিয়ার জ্ঞান ছিল না, তাকে নিয়ে গাড়িতে উঠিয়ে বসিয়ে দিলাম। মুস্কান পানি ছিটিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। আমি ভাবছি এই মেয়ে এখানে আসলো কিভাবে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি গাড়িতে উঠে বসতে যাব, তখনই খেয়াল করলাম পাশেই ঝোপের মাঝে কিছু নড়াচড়ার শব্দ হলো। আমি সেদিকে এগিয়ে গেলাম। ধীরে ধীরে ঝোপের লতা পাতা সরিয়ে দেখার চেষ্টা করলাম এখানে কি আছে। তখন পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রেখে বলল, কি খোঁজোস গালিব? আমি চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখি সজীব দাঁড়িয়ে আছে। আমি আবেগে নিজেকে ধরে রাখতে পারলাম না। ওর ঠান্ডা বরফের মতো শরীরটা জড়িয়ে ধরলাম আর বলতে লাগলাম, তুই আমাকে কেন জানাসনি এই কথা আগে? সজীব বলল, জানালে তুই ভয় পেতি, তখন আর আমাকে এইভাবে জড়িয়ে ধরতি না। আমি ওকে ছেড়ে বললাম, কি হয়েছে তোর সাথে? এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি অন্য কিছু এর পেছনে আছে? আমাকে বল তুই। সজীব বলল, সেটা তো ভুলেই গিয়েছি আমি, যেমনটা আফরিন ভুলে গেছো কিভাবে মারা গিয়েছিল। তোকে খুঁজে বের করতে হবে গালিব। মৃত্যুর পর দুনিয়াতে থাকা খুব কষ্ট হয় রে। প্রিয় মানুষগুলোর আহাজারি আর কান্না দেখলে নিজেকে আর ধরে রাখতে পারি না। আমাদের মুক্ত কর তুই। আমি বললাম, কীভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না। সজীব বলল, চা বাগানের কোনো এক স্থানে আফরিনের দেহটা পুঁতে রাখা হয়েছে, সেটা খুঁজে বের কর, তাহলে অনেক কিছুর উত্তরই খুঁজে পাবি। আর হাতের আংটিটা কখনো হারাস না, এটা তোকে রক্ষা করবে সব কিছু থেকে। আমি বললাম, ঠিক আছে তাহলে তাই করব। মুস্কানের সাথে দেখা করবি না? মেয়েটা তোর জন্য পাগলের মতো হয়ে গেছে। সজীব হালকা এসে বলল, মায়া জিনিসটা খুব অদ্ভুত তাই না? ভালো সবাইকে বাসা যায়, কিন্তু মায়া সবার প্রতি জন্মায় না। আমি আর মায়া বানাতে চাই না। এখন আমার জগৎ আর মুস্কানের জগৎ সম্পূর্ণ আলাদা। তুই ওকে দেখে রাখিস, খেয়াল রাখিস। আমি বললাম, ঠিক আছে, আমি এটা শেষ না করে ঘরে ফিরবো না, তোকে কথা দিলাম। আমি খুঁজে বের করবো তোর মৃত্যুর রহস্য। এখন তাহলে যাওয়া যাক। সজীব বলল, তাহলে সিলেট দেখা হচ্ছে। আমি তোদের সাথে সবসময় ছায়া হয়ে থাকবো। আর আতিয়াকে আমি এখানে নিয়ে এসেছি, মেয়েটা দেখে খেয়াল রাখিস। ওর বোনের মৃত্যুর রহস্য কেউ ঘিরে রেখেছে। এই বলে সজীব আস্তে আস্তে হেঁটে চলে গেল। একটু দূরে গিয়ে হাওয়ায় মিলে গেল। আমি তাড়াতাড়ি গাড়িতে ফিরে আসলাম। দেখলাম এখনও আতিয়ার জ্ঞান ফিরেনি। মুস্কান মনমরা হয়ে বলল, সজীব এসেছিল না ভাইয়া, তাই না? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমতা আমতা করে বললাম, হ্যাঁ, সজীব তোমাকে কাঁদতে বারণ করেছে। তুমি কাঁদলে ওর অনেক কষ্ট হয়, এই জন্যই তোমার সামনে আসে না। মুস্কান চোখের পানি মুছে বলল, আমি আর কাঁদবো না ভাইয়া, ওকে বলবেন শেষবারের জন্য যেন আমার সাথে একটু কথা বলে। আমি কিছু বললাম না, চুপচাপ গাড়ি চালাতে লাগলাম। সিলেট পৌঁছাতে পৌঁছাতে সকাল 9টা বেজে গেল। পথে আতিয়ার জ্ঞান ফিরেছে। ওটা অনেক অবাক হয়েছিল যখন শুনেছে সজীবও মারা গিয়েছে। সেও এটা বিশ্বাস করতে পারছিল না, কারণ সজীব আমাদের সামনে এমনভাবে ছিল যে বুঝতেই পারিনি ও মারা গেছে। স্বপ্নে পাগলটা আমাকে চা বাগানে একটা কবরের মতো কিছু একটা দেখিয়েছিল, যেখানে একটা মাথার খুলি আর হাড় ঘুরছিল। তার মানে আফরিনকে সেখানেই পুঁতে রাখা হয়েছিল। কিন্তু সিলেটে তো কোনো চা বাগান অনেকগুলো, আমি সেটা কোথায় খুঁজব? সবকিছু আমার সাথে মাঝার থেকে শুরু হয়েছিল, তাই এটা মাঝারের আশেপাশে কোনো চা বাগান হবে। আমার জানা মতে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের সাথে অনেক বড় একটা চা বাগান আছে। আমার মন বলছে সেখানে গেলেই কিছু না কিছু পাবো। তাই গাড়ি নিয়ে চলে গেলাম সোজা ক্রিকেট স্টেডিয়ামের কাছে। গাড়ি থেকে নেমে চা বাগানে প্রবেশ করলাম তিনজন একসাথে। আতি এবং মুস্কানকে বলে দিলাম মাটির কোনো স্তূপ দেখলে যেন আমাকে জানাই। খুঁজতে খুঁজতে অনেকটা পথ পেরিয়ে গেলাম, কিন্তু তেমন কিছুই পেলাম না। ক্লান্ত হয়ে তিনজনই একটা জায়গায় বসে পড়লাম। আশেপাশে আরও অনেক পর্যটক ঘোরাফেরা করছিল নিজেদের মতো করে। হঠাৎ আমার আঙ্গুলে থাকা আংটিটা গরম হতে শুরু করলো। আমি সেটা খুলতে চাইলেও খুলতে পারছি না, মনে হচ্ছে আঙ্গুলের সাথে একদম আঁকড়ে ধরে আছে। আতি প্রথম আংটিটার দিকে খেয়াল করে বলল, এটা তো আমার বোন আফরিনের আংটি, আপনার কাছে এলো কীভাবে? আমি আংটিটা খুলে আতিয়ার হাতে দিয়ে বললাম, এটা তো সেই পাগলটা আমাকে দিয়েছিল,
সে বলেছিল এটা নিয়ে আমি যেন সোজা বাড়িতে চলে যাই, কিন্তু আমি তার কথা শুনিনি। হয়তো তার কথা শুনলে আজকে এই পরিস্থিতিতে পড়তে হতো না আমাকে। মুস্কান আংটিটা দেখে অবাক হয়ে বলল, এরকম একটা আংটি আমি সজীবের হাতেও দেখেছিলাম সিলেট যাওয়ার 2 দিন আগে। আমি জিজ্ঞাসা করেছিলাম এই আংটি সে পেল কোথায়। সজীব বলেছিল এটা সে কিনেছে দোকান থেকে। আমি অবাক হয়ে গেলাম। তার মানে সজীব এই আংটির কারণে আফরিনের সাথে জড়িয়ে গিয়েছে কোনোভাবে। আতিয়া আংটিটা নিয়ে কান্না করে দিল আর বলল, এই আংটিটা বাবা এনে দিয়েছিল আফরিনকে। আফরিন ছোটবেলা থেকেই কথা বলতে পারত না। ওর নাম আফরিন হলেও সবাই ওকে ডাকতো সাইলেন্ট গার্ল বলে। বাবা সৌদি আরব থেকে আরবিতে এই সাইলেন্ট লেখা আংটিটা এনে দিয়েছিল। আফরিন এটা পেয়ে অনেক খুশি হয়েছিল, কিন্তু কিভাবে কি হয়ে গেল জানি না। আমি বললাম, শেষ কবে দেখেছিলেন আফরিনকে? ও নিখোঁজ হওয়ার আগে এমন কিছু কি লক্ষ্য করেছিলেন যেটা আপনার সন্দেহ হয়? আতে একটু ভেবে বলা শুরু করলো, 1 মাস আগে আম্মু কোনো একটা বিষয় নিয়ে আফরিনকে বকাঝকা করেছিল। ও ছিল প্রচণ্ড অভিমানী একটা মেয়ে। কেউ ওর ওপর একটু রাগ দেখালে খাওয়া দাওয়া বন্ধ করে রুমের দরজা আটকিয়ে বসে থাকতো আর প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে মুখ থেকে কথা বের করার চেষ্টা করত। আমি ওকে সবসময় উৎসাহ দিতাম যে একদিন না একদিন ও কথা বলতে পারবে। সেদিন আম্মু বকাঝকা করার পর প্রচণ্ড অভিমান নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। আমি তখন কলেজে ছিলাম। কলেজ থেকে এসে আফরিনের কথা জিজ্ঞাসা করলে আম্মু বলল, আছে হয়তো কোথাও, চলে আসবে। আমি আমার উপর রাগ দেখিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম তাড়াতাড়ি ওকে খোঁজার জন্য। আম্মু জানে ও একটুতেই রেগে যায়। ও নিজের মনের কথাগুলো কারোর সাথে প্রকাশ করতে পারে না। ওর সাথে কিসের রাগ দেখানো? আম্মুর ওপর খুব রাগ উঠছে আমার। সব জায়গায় খোঁজ নিলাম, কিন্তু আফরিনকে কোথাও পেলাম না। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসছে। আফরিন এখনও বাসায় ফিরিনি দেখে আম্মু বেরিয়ে পড়ল খোঁজার জন্য। কোথাও পেলাম না ওকে। চিন্তা আমার বুক ফেটে কান্না আসছিল। আম্মুরও কান্না করছিল। মেয়েটা গেল কোথায়? রাত 9টার দিকে আমরা বাসায় ফিরে এলাম আফরিনকে না নিয়েই। বাবা তো বাসায় এসে আম্মুর ওপর চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে ওকে বকাঝকা করার জন্য। বাবা থানায় মিসিং কমপ্লেন করার জন্য রওনা হবে, তখনই বাসার কলিং বেল বেজে উঠল। আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিতেই দেখলাম আফরিন দাঁড়িয়ে আছে দরজায়। আমি ওকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আম্মু এসে জড়িয়ে ধরল, কিন্তু আফরিনের মাঝে যেন কোনো কিছুই ফিল হচ্ছে না। ও একটা রোবটের মতো দাঁড়িয়েছিল। কিছু একটা তো হয়েছে ওর সাথে। বারবার ওকে জিজ্ঞাসা করলেও তো তেমন কোনো কথা বলল না। বাবা বলল, ওকে একটু ছেড়ে দাও, কালকে না হয় শুনবো কি হয়েছে। আফরিন আস্তে আস্তে হেঁটেও রুমে চলে গেল। দেখে মনে হচ্ছিল ওকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। কিছুক্ষণ পর আমিও রুমে গেলাম। দেখলাম আয়নার সামনে বসে কথা বলার চেষ্টা করছে। মুখের ভেতর হাত দিয়ে কথা বের করে আনার জন্য ছটফট করছে। বিরক্ত হয়ে রেগে নিজের গলা নিজেই চেপে ধরল। আমি দৌড়ে গিয়ে ওকে শান্ত করে খাটে এনে বসিয়ে দিলাম। হাত ধরে বললাম, কি হয়েছে? সারাদিন কোথায় ছিলি? আমরা কত খুঁজেছিস জানোস তোকে। আম্মু না হয় রাগের মাথায় একটু বকাঝকা করেছে, তাই বলে এইভাবে বাসা থেকে চলে যাবি? আফরিন মিষ্টি একটা হাসি দিয়ে ইশারায় বলল, পরের বার গেলে আর ফিরে আসবো না। আফরিনের কথা শুধু আমি বুঝতে পারতাম, আর আমার সাথে সব কথা শেয়ার করত। আমি ছিলাম ওর বোন এবং সবচেয়ে ভালো বন্ধু। আফরিন কানে শুনতে পেত না, কিন্তু ওর একটা ট্যালেন্ট ছিল। মানুষের মুখের দিকে তাকিয়ে তার কথা বলার ধরন দেখে বুঝে নিতে পারতো সে কি বলছে। আমি বললাম, তোকে আর কোথাও যেতে দেব না। আমরা 2 বোন, একে অপরকে ছাড়া অপূর্ণ। আর এমন করবি না, ঠিক আছে? আফরিন কিছু বলল না। একটা অদ্ভুত হাসি দিয়ে ওর হাতের আংটিটার দিকে তাকালো। আমি বললাম, সত্যি করে বলতো, তুই কোথায় ছিলি? সব জায়গায় খুঁজেছি তোকে, তাহলে পেলাম না কেন? আফরিন ইশারায় বলতে লাগলো, আমি আমাদের বাজারের পাশে গণকবরস্থানের ভিতরে ছিলাম। মৃত মানুষগুলো আমার মতো কথা বলতে পারে না, তাই তাদের সাথে গল্প করতে গিয়েছিলাম। আমি একটু ভয় পেয়ে বললাম, কবরস্থানে ছিলি মানে? এই রাত্রেবেলায় সেখানে কি করছিলি? তোর ভয় করেনি? সেখানে অনেক খারাপ কিছু হতে পারতো তোর সাথে। আফরিন বলল, মৃত মানুষদের ভয় না পেয়ে জীবিত মানুষদের ভয় পাওয়া উচিত। এখন যা তো আপু, আমি ঘুমাবো। আমি আর কিছু না বলে আফরিনের বিছানায় বালিশ ঠিক করে মশারি টাঙিয়ে দিয়ে বললাম, গুড নাইট সাইলেন্ট গার্ল। আফরিনও হেসে হাতের সাহায্যে হার্ট সিম্বল বানিয়ে আমাকে গুড নাইট বলল। আমার অভ্যাস আমি রাতে একবার হলেও ওয়াশরুমে যাওয়ার জন্য উঠব। সেদিনও এর ব্যতিক্রম হলো না। আমি মধ্যরাতে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠলাম। ওয়াশরুমে যেতে হলে আফরিনের রুম পার হয়ে যেতে হয়। ঘুম ঘুম চোখে হেলে দুলে যখন যাচ্ছিলাম তখন খেয়াল করলাম আফরিনের রুম থেকে ফিসফিস করে কথা বলার শব্দ আসছে, আর একটা চাপা কান্নার আওয়াজ।
সাথে সাথে আমার ঘুমের লাই চলে গেল। আমি দরজায় কান পেতে শুনলাম আফরিনের কণ্ঠ। ও কথা বলছে কারোর সাথে, আর কেউ কান্না করছে। আমি যেমন ভয় পেলাম তার চেয়ে বেশি অবাক হলাম। আফরিনের রুমের দরজা সবসময় খোলা রেখেই ঘুমাতো। আমি দরজা হালকা ধাক্কা দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করলাম সত্যি কেমন কিছু হচ্ছে নাকি এটা আমার মনের ভুল। আমি দেখলাম আফরিন তো ঘুমাচ্ছে, আর কেউ নেই সেখানে। তাহলে এতক্ষণ কি শুনলাম আমি? মনের ভুল ভেবে দরজা টান দিয়ে বন্ধ করতে যাব, তখনই চোখ পড়ল একটা কালো আবয়ব মশারির ভেতর থেকে লাফিয়ে পড়ে খুব দ্রুত জানলা দিয়ে বের হয়ে গেল। আমি ভয় পেয়ে চিৎকার করতে যাব, তার আগেই বিদ্যুৎ গতিতে আফরিন উঠে এসে আমার মুখ চেপে ধরে বলল, সাইলেন্ট। এই পর্যন্ত বলে আতিয়া থেমে গেল। আমি আর মুস্কান চুপচাপ সব কিছু শুনছি। মুস্কান বলল, তারপর কি হলো? আফরিন কথা বলতে পারলো কিভাবে? আতিয়া বলল, আফরিনের মুখে কথা শুনতে পেয়ে ওই দিন আমি জীবনের সবচেয়ে বড় ছটকাটা খেয়েছিলাম, কিন্তু পরক্ষণে আমার ভুল ভেঙে গেল। কথাটা আফরিন বলেনি, বলেছে আফরিনের পেছনে লুকিয়ে থাকা সেই কালো অবয়বটা। সেটা আফরিনের পেছন থেকে উকি মেরে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, কি খবর সাইলেন্ট গার্ল? আমি আর সহ্য করতে পারলাম না, সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল আমি তখন আফরিনের রুমের দরজার সামনে পড়েছিলাম। মানে রাত তখনও কাটেনি, চারিদিকে অন্ধকার। আমি কোনো রকমে উঠে ঘরের সব লাইট জ্বালিয়ে দিলাম। দেখলাম আফরিন কোথাও নেই। আমি তাড়াতাড়ি গিয়ে বাবা মাকে ডেকে তুললাম, তারাও আসলো। সব কিছু শুনে তারা আমার কথা বিশ্বাস করেনি। তারা ভেবেছে আমি ঘুমের ঘরে এসব দেখেছি। আমি তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা আমার কথা বিশ্বাস করেনি। সেদিন নিজের রুম থেকে আফরিন নিখোঁজ হয়ে যায় আর খুঁজে পাওয়া যায়নি। তারপর আমার ফোনে সেই মেসেজটা আসলো, সাইলেন্ট গার্ল ক্রাইং ইন দ্য গার্ডেন। আমি চলে এলাম সিলেট আমার বোনের খোঁজে, কিন্তু কখনো ভাবিনি আমার বোনটা মারা গেছে। এই বলে আতিয়া ফুপিয়ে কেঁদে উঠল। মুস্কান আতিয়াকে সান্ত্বনা দিতে লাগলো। আমি হেঁটে হেঁটে একটু দূরে গেলাম চিন্তা করতে করতে। আফরিন সেদিন রাতে কবরস্থানে গিয়েছিল, তার মানে সেখান থেকে আফরিন একা ফেরেনি বাসায়, সাথে কোনো খারাপ কিছু নিয়ে গিয়েছিল। কিন্তু সজীবের কাছে আফরিনের আংটি কিভাবে পৌঁছালো এসব মিলাতে পারছি না। হঠাৎ আমার চোখ গেল চা বাগানের সাথেই রাবার গাছের বাগানের দিকে। একটা জায়গায় মাটির স্তূপ দেখা যাচ্ছে। আমি আতিয়া আর মুস্কানকে নিয়ে সেখানে গেলাম। হ্যাঁ, এটা একটা মাটির স্তূপ। মনে হচ্ছে এখানে কিছু লুকানোর চেষ্টা করা হয়েছিল। আমি বললাম, এই মাটি সরাতে হবে। মাটি অনেক আলগা হয়ে আছে, হাত দিয়ে সরিয়ে ফেলা যাবে। তিনজন মিলে মাটিগুলো সরাতে লাগলাম। একটু পরপরই কিছু হাড়গোড় বেরিয়ে এলো সেখান থেকে, সবগুলো আলাদা আলাদা। যদি এটা আফরিনের কঙ্কাল হয়ে থাকে তাহলে যে তাকে মেরেছে সে আফরিনের দেহটাকে অনেকগুলো টুকরো করেছিল। কিন্তু আতিয়ার ভাষ্য মতে আফরিন নিখোঁজ হয়েছে 1 মাস আগে। মাত্র 1 মাসে একটা মৃতদেহ কঙ্কালে পরিণত হয় কিভাবে? এটা তো সম্ভাবনা না। আর একটু খুঁড়তেই একটা জামার টুকরো পেলাম, তার সাথে একটা ঘড়ি গিট্টু দেয়া। মুস্কান বলে উঠল, এটা সজীবের ঘড়ি ভাইয়া। গত বছর ওর জন্মদিনে আমি নিজে ওকে এই ঘড়ি গিফট করেছিলাম। আতিয়া বলল, এই জামার টুকরোটা আফরিনের। যেদিনও নিখোঁজ হয়েছিল সেদিন এই জামাটাই পরেছিল। এই বলে জামার টুকরোটা বুকে নিয়ে কান্না করতে লাগলো। আর মুস্কান ঘড়িটায় হাত বুলিয়ে বুলিয়ে বলাতে লাগলো, কি হয়েছে সজীবের সাথে? আমি তো ভেবেছিলাম সজীব ট্রেন দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু এই মৃত্যুর রহস্য কি ভাইয়া? আফরিনের সাথে সজীবের কি কানেকশন থাকতে পারে? আমি বললাম, আতিয়া আপনি কি জানেন আফরিন কাউকে পছন্দ করতো বা আফরিনের সাথে কোনো ছেলের সম্পর্ক ছিল এমন কিছু? আতিয়া এবার একটু আমতামতো করে বলল, না মানে তেমন কিছু আমি জানতাম না। আফরিন আমার সাথে সব কিছু শেয়ার করতো, এমন কিছু হলে আমি অবশ্যই জানতাম। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আতিয়ার মুখ এক কথা বলছে আর তার চোখ আরেক কথা বলছে, মানে আতিয়া মিথ্যা বলছে। আমি বললাম, আপনি কি কিছু লুকানোর চেষ্টা করছেন? তখন আতিয়া একদম চুপ হয়ে গেল। আতিয়া নিচের দিকে মাথা দিয়ে দাঁড়িয়ে রইল। আমি আবার জিজ্ঞাসা করলাম, আপনি কি কিছু লুকানোর চেষ্টা করছেন? তখনও কোনো কথা বলছে না। আমি আতিয়াকে হালকা ধাক্কা দিলাম। আতিয়া চমকে গেল, হাতের ইশারায় বলল, সমস্যা কি? আমি আর মুস্কান যেন শকড হয়ে গেলাম। আতিয়ার মাঝে আফরিন চলে এলো নাকি? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আতিয়া? সে মাথা নেড়ে বলল, না। আমি বললাম, আফরিন? সে বলল, হ্যাঁ আমি আফরিন। আমি অবাক হয়ে বললাম, আমাদের ভুল বুঝবে না,
আমরা তোমার উপকার করার চেষ্টা করছি। তুমি কিভাবে মারা গেছো যদি একটু বলতে। আফরিন ইশারায় কিছু একটা বলে যাচ্ছে। মুস্কান আর আমি দুজনেই সাইন ল্যাঙ্গুয়েজ জানি না, তাই সব কিছু বুঝতেও পারছি না। তবে এইটুকু বুঝলাম আফরিন নিজেও জানি না সে কিভাবে মারা গেছে। মুস্কান জিজ্ঞাসা করলো, সজীবকে তুমি কিভাবে চেনো? আফরিন বলল, সজীবকে? মুস্কান ঘড়িটা বের করে দেখিয়ে বলল, এই ঘড়ির ছেলেটাকে তুমি কিভাবে চেনো? আফরিন হাত বাড়িয়ে দিল। মুস্কান ঘড়িটা ওর হাতে দিলে সেটা কিছুক্ষণ দেখে বলল, আমি চিনি না এই ছেলেকে। আমাকে যখন মেরে ফেলা হচ্ছিল তখন একটা ছেলে আমাকে বাঁচাতে এসেছিল, হয়তো সেটাই তোমার বলা সজীব ছিল। তার সাথে কী হয়েছে আমি জানি না। আমরা দুজনে অবাক হয়ে গেলাম। সজীব কিভাবে আফরিনকে বাঁচাতে যাবে? আচ্ছা, তোমাদের বাসা কোথায়? আফরিন ইশারায় বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারি না সেটা। আমি বললাম, আচ্ছা সেটা না হয় আতিয়ার কাছ থেকে জেনে নেব তুমি যাওয়ার পর। এখন বলো, এটা কি তোমার মৃতদেহের কঙ্কাল? আফরিন সেখানে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, না এটা আমার কঙ্কাল না। মুস্কান আর আমি দুজনে অবাক হয়ে গেলাম। এটা আফরিনের কঙ্কাল না মানে? তাহলে এটা কার কঙ্কাল? আফরিন এবারও হাতের ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমরা বুঝলাম না। হঠাৎ মনে হলো কেউ আমাদেরকে দেখছে। আমি চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলাম। একটু দূরে গাছের পেছনে কিছু একটা দেখতে পেলাম। আমি ধীরে ধীরে সেদিকে এগিয়ে যেতেই চাদর মুড়ি দিয়ে একটা লোক দৌড়ে চলে গেল। আমিও তার পেছন পেছন দৌড় দিলাম তাকে ধরার জন্য। এই দাঁড়ান, কে আপনি? আমাদের ফলো করছেন কেন? দাঁড়ান বলছি। সে দৌড়ের গতি আরও বাড়িয়ে দিল। হঠাৎ দেখলাম আশপাশ থেকে আরও কয়েকজন এইভাবে চাদর মুড়ি দিয়ে বেরিয়ে এসে তার সাথে তাল মিলিয়ে দৌড়াতে লাগলো। আমি এবার একটু ঘাবড়ে গেলাম, এটা কি হচ্ছে? তবু আমি ছেড়ে দেওয়ার পাত্র না। আমি দৌড়ের গতি বাড়িয়ে তাদের মাঝে একজনকে প্রায় ধরে ফেলেছিলাম, কিন্তু তার চাদর ধরে টান দিলাম পেছন থেকে। চাদর আমার হাতে এসে গেল। সে কোনো রকমে পেছনে তাকিয়ে মুখে আঙ্গুল চেপে ইশারায় বলল, সাইলেন্ট, পালিয়ে যাও এখান থেকে। এই বলে আবার দৌড় দিল। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। এই ভয়ঙ্কর লোকটা এখানে কি করছে? এটা সেই লোকটা যাকে ডাস্টবিনে মৃত কুকুর খেতে দেখেছিলাম। এই লোকটা আসলে কে? কোনো মানুষ নাকি অন্য কিছু? চাদরটার দিকে খেয়াল করে দেখলাম চাদরের চার কোণে আরবিতে সেই স্বামিতা শব্দটুকু লেখা, যার মানে সাইলেন্ট। কিছুই বুঝতে পারলাম না। এই লোকগুলো কারা ছিল? আমি চাদরটা হাতে নিয়ে ফিরে এলাম মুস্কান আর আফরিনের কাছে, কিন্তু এসে দেখলাম আফরিন স্বাভাবিকভাবেই কথা বলছে। তার মানে আফরিন চলে গেছে। এটা আতিয়া। আতিয়া বলল, লোকটা কে ছিল? আপনি কি তাকে ধরতে পেরেছেন? আমি গোপন করলাম। আমি বললাম, না, ধরতে পারিনি, তবে তার চাদর নিয়ে এসেছি। তার মুখ দেখেছি, কিন্তু তাকে এর আগে কখনো দেখিনি। তাকে লোক বললে ভুল হবে, সে ছিল একটা ছেলে। আতিয়া বলল, সে কি আপনাকে কিছু বলেছে? আমি বললাম, না বলেনি, তবে ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করেছিল। আমি বুঝতে পারিনি। আতিয়া একটা প্রশান্তির নিঃশ্বাস নিল, তারপর বলল, এখন কি করব আমরা? আমি বললাম, আচ্ছা এই কঙ্কাল যদি আফরিনের না হয় তাহলে এটা কার? তখনই কেউ বলে উঠল, এটা আমার কঙ্কাল। আমরা তিনজনই পেছনে তাকিয়ে দেখলাম সেখানে পাগলাটা দাঁড়িয়ে আছে। মাথা চুলকাতে চুলকাতে এসে কঙ্কালের হাড়গুলো নেড়েচেড়ে দেখে বলল, অবশেষে কেউ আমাকে মুক্ত করল। আমি বললাম, এটা আপনার কঙ্কাল মানে? কি বলছেন আপনি? পাগলটা উঠে এসে আতিয়ার সামনে গিয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর কিছুক্ষণ মুস্কানের দিকে তাকিয়ে আমার সামনে এসে বলল, এই পৃথিবীতে কে মৃত আর কে জীবিত সেটা বোঝা বড় মুশকিল। আমাকে এখানে জীবিত দাফন করা হয়েছিল সেদিন। আমরা তিনজনে খুব ভয় পেয়ে গেলাম। আমি বললাম, কে আপনাকে জীবিত দাফন করেছে, আর এটা কেন করেছে? পাগলটার চেহারা পরিবর্তন আসতে শুরু করলো। একদম ফ্যাকাশে একটা রূপ ধারণ করে আতিয়ার সামনে গিয়ে বলল, তোমাদের বাড়ি যেন কোথায়? আতিয়া ভয় কাঁপতে কাঁপতে বলল, সুনামগঞ্জ। মুস্কান বলে উঠল, গালিব ভাই, আতিয়ার বাড়ি সুনামগঞ্জ হলে আপনার নিশ্চয়ই মনে আছে সজীব গত মাসে সুনামগঞ্জ গিয়েছিল ওর ফুপুর বাড়িতে। আমি বললাম, হ্যাঁ সেটা মনে আছে। তাহলে কি সজীবকে সুনামগঞ্জ থেকেই টার্গেট করা হয়েছে? আতিয়া, তুমি যদি কিছু গোপন করে থাকো তাহলে সেটা বলো আমাদের। পাগলটা বলল, ও তোমাদের কি বলবে? যা বলার আমি বলছি। পাগলটা বলা শুরু করলো। আতিয়া আর আফরিন দুই বোন, তাদের মাঝে সম্পর্কটা অনেক ভালো ছিল, কিন্তু সেটা ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আতিয়া একটা সময় গিয়ে আফরিনের উপর বিরক্ত হতে শুরু করে। আতিয়া পাগলটাকে থামিয়ে দিয়ে চিৎকার করে বলল, আমি কিছু শুনতে চাই না,
আপনি চলে যান এখান থেকে, চলে যান। পাগলটা হাসতে হাসতে বলল, হ্যাঁ আমি চলে যাব, তবে সবাইকে সত্যিটা জানিয়েই যাব। তুমি আর আমাকে আটকাতে পারবে না। এই প্রথমবারের মতো কি আমার কঙ্কাল খুঁজে পেয়েছে, এখন আমি মুক্ত। আতিয়া আরও কিছু বলতে যাবে, তখনই পাগলটার হাত থেকে ধুলোর মতো কিছু একটা ফু দিয়ে আতিয়ার দিকে মারল। আতিয়ার সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। আমি তাড়াতাড়ি গিয়ে আতিয়াকে ধরে বললাম, আতিয়া কি হয়েছে, আপনি এটা কি করলেন ওর সাথে? আপনার মুখ থেকে কোনো সত্যি শুনতে চাই না আমরা। আপনি একটা পাগল, আপনি আমাকে আংটির দ্বারা এই বিপদে ফেলেছেন। আপনি যদি মুক্ত হন তাহলে চলে যান, আপনাকে আর দেখতে চাই না আমি। পাগলটা এসে বলল, ঠিক আছে আমি চলে যাচ্ছি, তবে যদি কখনো দরকার হয় তাহলে ওই আংটিতে 3টা চুমু দিয়ে 3বার সাইলেন্ট শব্দটা বলবে, তাহলে আমি চলে আসব। আমি বললাম, দরকার নেই আপনাকে, পাগল কোথাকার, চলে যান আপনি। সে একটা অদ্ভুত হাসিতে বলল, সব ধোকা, সাবধান, সব ধোকা। এই বলে লাঠিতে ভর দিয়ে কোথায় যেন চলে গেল। আতিয়াকে নিয়ে গাড়িতে ফিরে গেলাম। মুস্কান গাড়ি থেকে পানির বোতল নিয়ে আতিয়ার মুখে ছিটিয়ে দিতেই তার জ্ঞান ফিরে এলো। উঠতেই বলতে লাগলো, ওই পাগলটা যা বলেছে তার তোমরা বিশ্বাস করো না, আমি তেমন কিছুই করিনি, সেসব মিথ্যা বলেছে। আমি বললাম, সে কিছুই বলেনি, চিন্তা করো না, তবে আমি নিজেই খুঁজে বের করব তুমি আমার কাছে কি লুকাচ্ছ। আমার বন্ধু সজীব আর আফরিনের মৃত্যুর মাঝে কি কানেকশন থাকতে পারে সেটা আমি দেখে নেব। এখন আমাদের যে কোনো একটা হোটেলে গিয়ে উঠতে হবে, সারাদিন তো আর গাড়িতে বা চা বাগানে কাটানো যাবে না। এদিকে আমরা দেখতে পাই দূরে চা বাগানের উঁচু পাহাড় থেকে পাগলটার সেই সব চাদর মুড়ি দেয়া লোকগুলো দাঁড়িয়ে গালিবদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। লোকগুলোর মাঝে একজন ইশারায় পাগলটাকে বলল, এরপর কি হতে চলেছে। পাগলটা অদ্ভুত একটা হাসিতে বলল, ওর হাতে কাল সন্ধ্যা পর্যন্ত সময় আছে, এর মাঝে যদিও নিজেকে বাঁচাতে না পারে তাহলে কাল সন্ধ্যার পর তোমাদের মতো চাদর মুড়িতে অপেক্ষা করবেই নতুন কোনো চাদর মুড়ি দেয়া কারোর জন্য। এর মাঝে একজন তার মুখ থেকে চাদর সরিয়ে ফেললে দেখা গেল এটা সজীব। সজীব বলল, আমার বিশ্বাস গালিব এটা শেষ করবে, আমাদের আর কোনো চাদর মুড়ি দেয়া কারোর জন্য অপেক্ষা করা লাগবে না, কাল সন্ধ্যায় এটার সমাপ্তি হবে। পাগলটা বলল, তাই যেন হয়। আমরা পৌঁছে গেলাম একটা হোটেলে। গাড়ি থামিয়ে প্রথম 3 জন মিলে একটা হোটেলে গেলে কাউন্টারে বসে থাকা লোকটা বলল, আপনাদের মাঝে সম্পর্ক কি? আমি বললাম, আমরা বন্ধু। মুস্কান বলে ফেলল, আমরা ভাই বোন। আবার আতিয়া বলে ফেলল, আমরা স্বামী স্ত্রী। কাউন্টারে বসে থাকা লোকটা ভড়কে গেল, চোখ বড় করে বলল, আগে সিদ্ধান্ত নিন আপনারা কার কি হন, পরে রুম নিতে আসবেন। আমরা হোটেল থেকে বেরিয়ে হাসতে লাগলাম। লোকটা যে আমাদের ধৈরা পিটাইনি এটাই অনেক। 3 জন 3 রকম বলল তো সন্দেহ করবেই। এবার বুদ্ধি করলাম আমরা অন্য একটা হোটেলে যাব, তবে আলাদা হয়ে। মুস্কান আর আতিয়া যাবে আলাদা, আমি যাব আলাদা। 2 রুম নেওয়া লাগবে, এভাবে একসাথে কোনো হোটেলেই আমরা রুম পাবো না। প্ল্যান মোতাবেক আমি আগে গেলাম। এবার হোটেলের 5 তলায় একটা রুম নিলাম। কিছুক্ষণ পর আতিয়া এবং মুস্কান এসে 2 বোন পরিচয় দিয়ে তারাও 5 তলায় রুম নিয়ে নিল। আমাদের রুমগুলো পাশাপাশি, তবে মাঝখানে আরেকটা রুম আছে। হোটেল বয় আমাকে রুম দেখিয়ে দিল, ওদেরকেও রুম দেখিয়ে চলে গেল। তারা জানে না আমরা একসাথে। আমি রুমে ঢুকে ফ্রেশ হয়ে বাইরে গেলাম। কিছু খাবার এনে আতিয়া আর মুস্কানকে দিয়ে বললাম, আমি না বলা পর্যন্ত রুমের বাইরে বের হবে না তোমরা। এই বলে নিজের রুমে এসে ভাবতে লাগলাম কি করা যায়। হঠাৎ মাথায় এলো, আমি তো চাইলে কোনো মসজিদের হুজুরের সাথে দেখা করতে পারি এ বিষয়ে। যে ভাবা সেই কাজ। রাতে আমি একাই বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য কোনো মসজিদের হুজুরের কাছে যাব। আতিয়া বা মুস্কান কাউকেই বললাম না কিছু। আতিয়ার মাঝে কোনো রহস্য লুকিয়ে আছে, আমাকে জানতে হবে সেটা। মাজারের পাশে একটা মসজিদে গেলাম, গিয়ে দেখলাম হুজুর তার রাতের খাবার খাচ্ছে। আমি একটু দূরে অপেক্ষা করতে লাগলাম। হুজুর আমাকে হাতের ইশারায় ডাক দিল। আমি গিয়ে হুজুরের কাছে বসলাম। হুজুর জিজ্ঞাসা করলো, কি চাও তুমি? আমার কাছে বেশি খাবার নেই তোমাকে দেওয়ার মতো। আমি বললাম, ওই মিয়া, আমাকে কি আপনার ফকির মিসকিন মনে হয় নাকি আমি খাবারের জন্য আপনার কাছে আসবো? হুজুর বললো, এখন কলিযুগ, ফকির মিসকিনরা কোটটাই পরে ভিক্ষা করে, তাই ভাবলাম তুমিও। আচ্ছা যাই হোক, এখানে কেন এসছো সেটা বলো। আমি হুজুরকে প্রথমে সব কিছু বললাম, শুরু থেকে শেষ পর্যন্ত। সব শুনে হুজুর বলল, অপেক্ষা করো, আমি খাবারটা শেষ করে নেই। আমি হুজুরের খাবারের প্লেটে তাকিয়ে দেখলাম কিছু সাদা সাদা পোকা গিজগিজ করছে। আমি বলে উঠলাম, হুজুর আপনি এগুলো কি খাচ্ছেন? হুজুরও প্লেটের দিকে তাকিয়ে দেখলো সাদা পোকাগুলো।
হুজুর অবাক না হয়ে উল্টো হালকা হেসে বলল, মনে হয় আজকে আর খাওয়া হবে না, চলো তোমার বিষয়টা দেখি। তবে এর জন্য আমাকে মোটা অংশের টাকা দিতে হবে। আমি ফ্রিতে কারোর উপকার করি না, আমারও পেট আছে, সংসার আছে। সবাইকে যদি ফ্রিতে উপকার করে বেড়াই তাহলে না খেয়ে মরতে হবে। হুজুরের কথায় আমি একটু অবাক হলাম। নিজেকে সামলে বললাম, ঠিক আছে, আগে এই সমস্যা থেকে মুক্তি পেতে আমাকে সাহায্য করেন, আপনাকে মোটা অংশের টাকাই দিব। হুজুর হাসি দিয়ে আমাকে দাঁড়াতে বলে মসজিদের ভেতরে গেলেন। একটু পর মসজিদ থেকে একটা কোরআন মজিদ আর 2টা মোমবাতি নিয়ে বেরিয়ে আসলেন। তারপর হুজুরের থাকার রুমে আমাকে নিয়ে গেল। দরজা বন্ধ করে মাঝখানে খালি জায়গায় বসে পড়ল। আমাকেও বসতে বলল সামনে, আমিও বসলাম। হুজুর কোরআন মজিদে 3টা চুমু দিয়ে একটা কাঠের বাক্সের ওপর রাখল। মোমবাতি 2টা জ্বালিয়ে আমার সামনে রাখল। তারপর বিড়বিড় করে কিছু একটা পড়ে নিল চোখ বন্ধ করে। যখন সে চোখ খুলল তখন আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, কারণ তার চোখ ছিল সম্পূর্ণ সাদা, কোনো মনে ছিল না চোখে। হুজুরের কণ্ঠ চেঞ্জ হয়ে গেল, গম্ভীর গলায় বলল, তোমার নাম কি? আমি একটু ভয় ভয় বললাম, আমার নাম গালিব। হুজুর বলল, তোমার যে বন্ধু মারা গেছে তার নাম কি? আমি বললাম, সজীব। এরপর ক্রমাগত আমার বাবার নাম, মায়ের নাম, সজীবের বাবা মায়ের নাম জিজ্ঞাসা করলো। আমি কোনো দ্বিধা ছাড়াই তাকে সব বলতে লাগলাম। এরপর জিজ্ঞাসা করলো, মেয়েটার নাম কি যে মারা গেছে? আমি বললাম, আফরিন। এবার হুজুর যা বললো তাতে আমি পুরো শকড। হুজুর বলল, আফরিন নামে তো কোনো মেয়ে মারা যায়নি সেদিন। আমি বললাম, কি বলছেন হুজুর? আফরিন কথা বলতে পারতো না, আর নিশ্চয় সজীবের মৃত্যুর সাথে আফরিনের মৃত্যুর কোনো যোগসূত্র আছে। আপনি দয়া করে ভালোভাবে দেখার চেষ্টা করেন। এবার হুজুর বলল, তোমার হাতের আংটিটা এখানে রাখো। তুমি বলেছো এটা আফরিন নামের মেয়েটার আংটি, তাহলে আমি আংটি দিয়েই খুঁজে বের করবো সব কিছু। আমি হুজুরের কথা মতো আংটিটা তার সামনে রাখলাম। হুজুর সেটা হাতে নিয়ে কিছুক্ষণ চেপে ধরে রেখে চুপ করে বসে রইল। তারপর হঠাৎ ধপাস করে হুজুর চোখ খুলে বলল, এটা কোনো আফরিনের আংটি না, এটা আতিয়া নামের একটা মেয়ের আংটি, আর আফরিনের বোনের নাম হচ্ছে আতিয়া। বোবা আফরিন না, বরং আতিয়া। আমি যেন আকাশ থেকে পড়লাম। কি বলছে এটা হুজুর? আতিয়া বোবা মানে? মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? আমি বললাম, হুজুর আপনি কী সব বলছেন? আতিয়া এখনো হোটেল রুমে আছে মুস্কানের সাথে, আরও কথা বলতে পারে। আফরিন কথা বলতে পারতো না, আর আফরিন মারা গেছে। হুজুর বলল, আফরিন মারা যায়নি, মারা গিয়েছে আতিয়া। হুজুরের কথা শুনে আমি যেন আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেলাম। আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমি বললাম, আপনি কি জানেন কি বলছেন আপনি? আতিয়া একটু আগেও আমাদের সাথে হোটেলে উঠেছে, আর সবে ওকে দেখতে পেয়েছে। তাহলে ও কীভাবে মৃত হতে পারে? হুজুর আমার হাত ধরে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর একটা দোয়া পড়ে আমার চোখে ফু দিল। তারপর আমার চোখগুলো তার হাত দিয়ে চেপে ধরল। আমি যেন অন্য একটা জগতে চলে গেলাম। আমি নিজের চোখে একটা দৃশ্য দেখতে পেলাম। আফরিন আর আতিয়া 2 বোন। আতিয়া কথা বলতে পারতো না। 2 বোনের সম্পর্কের মাঝে সম্পর্কের অনেক মধুর ছিল। আফরিনে একমাত্র যে আতিয়ার সব কথা বুঝতে পারত। আতিয়ার কথা বলতে না পারলেও আফরিনের সাথে সারাদিন মেতে থাকতো, নিজের সব কথা আফরিনের সাথে শেয়ার করত। কিন্তু একদিন আফরিন স্কুল থেকে ফেরার পথ দেখতে পেল আতিয়া আর একটা ছেলে রিক্সা করে কোথাও যাচ্ছে। আফরিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ আফরিন সেই ছেলেটাকে পছন্দ করত আগে থেকেই। ছেলেটার নাম ছিল স্বামী। মনে আছে তো সেই ডাস্টবিনে মৃত কুকুর খাওয়া ছেলেটা? সেই ছিল স্বামী। আফরিন খুব কষ্ট পেল এই ভেবে যে আতিয়া তার কাছে এই কথাটা গোপন করেছে। আতির সাথে স্বামীকে দেখার পর আফরিন হিংস্র হয়ে ওঠে। আতির সাথে দিন দিন খারাপ ব্যবহার মাত্রাটা বাড়িয়ে দিল। আফরিন সহ্য করতে পারছিল না একটা বোবা মেয়ের সাথে স্বামীর সম্পর্ক হতে পারে। সেদিনের পর থেকে আফরিন নানাভাবে আতিয়াকে তার মায়ের কাছে খারাপ বানাতে লাগলো। সেদিন আফরিন তার মাকে উস্কে দিয়েছিল আতিয়াকে বকাঝকা করার জন্য। দূর থেকে আফরিন মুচকি মুচকি হাসছিল এটা দেখে। আতিয়া প্রচণ্ড অভিমানী ছিল, তাই সে বাসা থেকে বের হয়ে শহরের সবচেয়ে নিরিবিলি জায়গার গণকবরস্থানের প্রাচীরের উপর বসে কান্না করছিল। সেখানে সচরাচর কোনো মানুষ যায় না। স্বামী আতিয়াকে খুঁজে সেখানে পৌঁছে গেল। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। স্বামী আতিয়ার মন ভালো করার জন্য তাকে কথা বলল। ইশারার নানান অঙ্গিভঙ্গি করে আতিয়াকে হাসানোর চেষ্টা করল। এভাবে আতিয়ার মন একসময় ভালো হয়ে গেল। তারা দুজনেই খুব হাসি খুশি হয়ে সেখানে বসে গল্প করতে লাগলো। এদিকে আফরিনের একটু মায়া হতে লাগলো আতিয়ার জন্য। আফরিন বেরিয়ে পড়লো আতিয়াকে খোঁজার জন্য। শত হোক একমাত্র বোন, তাই তাকে ছাড়া ভালো লাগে না।
আফরিন খুঁজতে খুঁজতে সে কবরস্থানের কাছে গিয়ে দূর থেকেই দেখে নিল স্বামী আর আতিয়া খুব হাসি খুশিভাবে গল্প করছে। এটা দেখে আফরিনের হিংস্রতা আবার জেগে উঠল, রাগে গড়গড় করতে লাগলো। আফরিন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হনহনিয়ে এগিয়ে গেল সেদিকে। আতিয়া তার বোনকে দেখে খুশিতে হেসে দিল। আতিয়া ভেবেছিল আফরিন তাকে বাসায় নিয়ে যেতে এসেছে বুঝিয়ে, কিন্তু কিছু বোঝানোর আগে আফরিন এসে আতিয়াকে সজোরে ধাক্কা দিয়ে কবরস্থানের প্রাচীরের ওপর থেকে ফেলে দিল। আতিয়া নিচে পড়ে ছটফট করতে লাগলো। স্বামী অবাক হয়ে তাড়াতাড়ি আতিয়াকে ধরার জন্য কবরস্থানের ভেতরে ঢুকে গেল। দেখতে পেল আতিয়ার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। স্বামী ঘাবড়ে গিয়ে আতিয়ার মাথায় হাত দিয়ে চেপে ধরতে গিয়ে দেখল একটা শুকনো হাড় আতিয়ার মাথার পেছনের দিক দিয়ে ঢুকে গেছে। ততক্ষণ অনেক রক্তক্ষরণ হওয়ায় আতিয়ার ছটফট করতে করতে সেখানেই মারা যায়। আফরিন এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। আফরিনের সব রাগ পানি হয়ে এবার চোখ দিয়ে বইতে শুরু করলো। স্বামী চিৎকার করে বললে, এটা তুমি কি করলে? নিজের বোনকে মেরে ফেললে? তুমি একটা খুনি। আফরিন কাঁদতে কাঁদতে আতিয়াকে জড়িয়ে ধরে বলল, তোর কিছু হয়নি বোন, তুই বেঁচে থাকবি, আমি তোকে বাঁচাবো, আমাকে মাফ করে দে। স্বামী বলল, সরে যাও তুমি এখান থেকে, আমি তোমাকে পুলিশে দেব, সবাইকে জানাবো তুমি আতিয়াকে মেরে ফেলেছ। আফরিন স্বামীর কাছে কাকুতি মিনতি করতে লাগলো কারোর কাছে না বলার জন্য। এটা রাগের বশে হয়ে যাওয়া একটা দুর্ঘটনা, এটা সে নিজ ইচ্ছাতে করেনি। কিন্তু স্বামী কোনো কথাই শুনতে চাইল না। সে আতিয়ার নিথর দেহটা তুলে সেখান থেকে চলে যেতে চাইল। আফরিন স্বামীর পায়ে পড়ে গেল এমনটা না করার জন্য। বিনিময়ে স্বামী যা চায় তাই দিবে। স্বামী বা আতিয়ার দেহ নিচে রেখে আফরিনের দিকে লক্ষ্য করল। স্বামীর চোখে লোভ জেগে উঠল, কারণ আফরিন ছিল আতিয়ার চেয়ে বেশি সুন্দরী, আর আতিয়া তো কথাও বলতে পারত না। ভালোই হয়েছে আতিয়া মারা গিয়েছে, না হলে আফরিনের সৌন্দর্য কখনো তার চোখে পড়ত না। স্বামী বলল, ঠিক আছে, আমি এই কথা কাউকে জানাবো না, আর আতিয়ার মৃতদেহ কেউ খুঁজে পাবে না। তার বিনিময়ে আমি তোমাকে চাই। আফরিন দেখল মেঘনা চাইতেই বৃষ্টি। আফরিন তো স্বামীকে আগে থেকে পছন্দ করত, তাই আফরিন এটা মেনে নিল সাথে সাথেই। স্বামী বলল, আমি আফরিনের দেহ এখান থেকে অনেক দূরে নিয়ে দাফন করে দেব, যাতে কি ওর দেহটা খুঁজে না পায়। কিন্তু তখনই তারা খেয়াল করলো কেউ মনে হয় তাদের দেখে ফেলেছে। একটু দূরে তাকাতেই দেখলো একটা ছেলে দৌড়ে পালিয়ে যাচ্ছে। স্বামী তাড়াতাড়ি তার পিছু নিল ধরার জন্য। তাড়াহুড়ো আর ভয়ে পালানোর সময় ছেলেটার পকেট থেকে তার মানিব্যাগটা পড়ে যায়। সে সেটা না নিয়েই সেখান থেকে পালিয়ে যায়। ছেলেটা আর কেউ ছিল না, সেটা ছিল সজীব। স্বামী অনেক চেষ্টা করেও সজীবকে ধরতে সক্ষম হলো না। সজীব সুনামগঞ্জে গিয়েছিল তার ফুপুর বাড়িতে। আসলে সজীব দেখেইনি আতিয়ার মৃতদেহ। সজীব জানতই না সেখানে কেউ মারা গেছে। সজীব ওই দিক দিয়ে যাওয়ার সময় রাতের বেলা কবরস্থানে একটা ছেলে আর একটা মেয়েকে দেখে জিনভূত ভেবে দৌড়ে পালিয়েছিল। আর স্বামী আর আফরিন ভেবেছে সজীব সবকিছু দেখে নিয়েছে, পুলিশকে জানিয়ে দিবে। সজীবের মানিব্যাগ উঠিয়ে নিল স্বামী। মানিব্যাগ থেকে সজীবের আইডি কার্ড দেখে তার নাম ঠিকানা জেনে নিল। আফরিনের তবু খুব কষ্ট হচ্ছিল বোনের মৃত্যু তার নিজ হাতে হয়েছে ভেবে। অন্যদিকে আবার একটু ভালো লাগছে আতিয়া মরার কারণে স্বামীকে সে পেয়েছে। স্বামী এসে বলল, ওই ছেলেকে আমি ধরতে পারিনি, তবে ওর ঠিকানা জেনে গেছি, সময় মতো ওকে সরিয়ে দিব আমি। এখন আতিয়ার দেহ নিয়ে যাওয়ার পালা। তুমি এমনভাবে বাসায় ফিরে যাবে যে কিছুই হয়নি, তুমি আতিয়াকে খুঁজে পাওনি এমনটা ভাববে, কাউকে কিছু বলার দরকার নেই। আফরিন স্বামীর কথা মতো নিজেকে স্বাভাবিক করে বাসায় ফিরে গেল। আর স্বামী আতিয়ার মৃতদেহ নিয়ে গাড়িতে করে অনেক দূরে রওনা হলো। একদম সিলেট ক্রিকেট স্টেডিয়ামে এসে থামল। রাত অনেক হওয়ায় কোনো মানুষজন ছিল না। স্বামী আতিয়ার মৃতদেহ নিয়ে চা বাগানের দিকে এগিয়ে গেল। একটা নির্জন জায়গায় এসে মাটি খুঁড়তে লাগলো। এর মাঝে পেছন থেকে কেউ বলে উঠল, এত রাতে এখানে কি করছিস তুই? স্বামী চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলো একটা পাগল টাইপের লোক দাঁড়িয়ে আছে। স্বামী রেগে বলল, যা করার করছি, তুই যা এখান থেকে, পাগলের বাচ্চা। পাগলটা আতিয়ার মৃতদেহ দেখে ফেলল আর বলল, তুই পাগল, তুই খুনি, তুই অপরাধী, আমি মানুষ ডেকে নিয়ে আসছি। এই বলে পাগলটা সেখান থেকে যেতে লাগলে স্বামী পেছন থেকে তাকে কোদাল দিয়ে আঘাত করে সজোরে। পাগলটা মাটিতে লুটিয়ে পড়ল। স্বামী ভাবল সে মারা গেছে, তাই তাড়াতাড়ি সদ্য খোঁড়া গর্তে আগে পাগলটাকে পুঁতে ফেলল। আসলে পাগলটা মারা যায়নি, সে জ্ঞান হারিয়ে ফেলেছিল, আর স্বামী তাকে মৃত ভেবে জীবিত দাফন করে দিয়েছিল।
মাটির চাপের পাগলটা মাটির নিচে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তারপর একটু দূরে গিয়ে আরেকটা গর্ত করে সেখানে আতিয়াকে পুঁতে দিল। তবে আতিয়াকে টেনে নিয়ে যাওয়ার সময় আতিয়ার হাতের আংটিটা খুলে গড়িয়ে পাগলের কবরের উপর দিয়ে পড়ল। এটা স্বামী লক্ষ্য করল না। স্বামী তার কাজ শেষ করে তাড়াতাড়ি সেখান থেকে চলে এলো। এদিকে আফরিন বাসায় ফিরে এমন অভিনয় করতে লাগলো যে সে আতিয়াকে অনেক খুঁজেও পায়নি। তার বাবা মায়ের সাথে মিলে আবার অনেক খুঁজলো আতিয়াকে সেদিন, কিন্তু তারা আতিয়াকে পাবে কোথায়? আতিয়া তো আর নেই। আফরিন ধীরে ধীরে মনের ভিতরে এমন একটা ঘটনা সাজায় যেখানে সে কোনো ভুল করেনি। সেই ঘটনাটা তার ব্রেইনে এমনভাবে সেট হয়ে যায় যে সে ভুলেই যায় আতিয়া তার হাতে মারা গেছে। এমনকি সেটাও ভুলে যায় আতিয়া মারা গেছে। তার ব্রেইন থেকে ওই দিনের ঘটনাটা সম্পূর্ণ মুছে যায়। সে আবার আতিয়াকে খুঁজতে থাকে প্রতিদিন। এদিকে স্বামী শেষ প্রমাণ সজীবকে ফলো করতে থাকে, সুযোগের অপেক্ষা করতে থাকে সজীবকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার। স্বামী কোনো রিস্ক নিতে চায় না, আর আফরিনকেও হারাতে চায় না। আফরিন যে সব ভুলে গেছে এটা স্বামী জানতো না। স্বামী সজীবকে অনেকদিন ফলো করলো। তারপর সেদিন যখন দেখলো সজীব সিলেটের ট্রেনে উঠেছে, স্বামী ভেবেছিল সজীব সিলেট যাচ্ছে হয়তো প্রমাণ সংগ্রহ করতে। স্বামীর ভয় আরও বেড়ে গেল। তাই স্বামী ভাবলো আজকে যেভাবেই হোক সজীবকে মেরে ফেলতে হবে। সজীবকে কোনোভাবেই সিলেটে পৌঁছতে দেয়া যাবে না। স্বামীও সজীবের সাথে চাদর মুড়ি দিয়ে মুখ ঢেকে ট্রেনে উঠে বসল। সেদিন ট্রেনে তেমন মানুষ ছিল না। সজীব উঠে ওয়াশরুমের দিকে গেলে স্বামী তাকে ফলো করে ওয়াশরুমের দিকে গেল। সুযোগ বুঝে পেছন থেকে চাদর দিয়ে সজীবের গলা পেঁচিয়ে ধরল। সজীব ধস্তাধস্তি শুরু করলো, কিন্তু কিছুতেই স্বামীর হাত থেকে নিজেকে ছাড়াতে পারল না। সজীব নিজেও জানে না কেন তাকে মারা হচ্ছে। অনেকক্ষণ ধস্তাধস্তির পর সজীবের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। স্বামী বুঝতে পারল কাজ হয়ে গেছে। স্বামী তাড়াতাড়ি সজীবের মৃতদেহ সেখানে রেখে ভেতরে চলে আসলো। আর সেদিন কাকতালীয়ভাবে সেই ট্রেন অ্যাক্সিডেন্টের শিকার হয়। সেই অ্যাক্সিডেন্টে স্বামী কোনোভাবে বেঁচে যায়, আর সজীবের মৃত্যুটা সবাই ট্রেন দুর্ঘটনা হিসেবেই মেনে নেয়। আসলে সজীব সেদিন ট্রেন দুর্ঘটনায় মরেনি। হুজুর আমার চোখ ছেড়ে দিল। আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। আমি মৃত্যুর দুনিয়া থেকে ফিরে এসেছি। আমি নিজ চোখে সব কিছু দেখতে পেয়েছি, যা যা হয়েছে। সজীব ট্রেন দুর্ঘটনায় মারা যায়নি সেদিন। সজীবকে মেরেছে স্বামী নামের ওই কুকুরটা। সজীব নিজেও জানতো না তাকে কেন মারা হয়েছে। সজীব নিজেও জানতো না তাকে কেন মারা হয়েছে। আর তাই সজীব এখনো জানে না তার মৃত্যু কিভাবে হয়েছিল। সজীব নিজেও জানে না আতিয়া আর আফরিনের সাথে সে কিভাবে জড়িয়েছে। আমি চিৎকার করে উঠলাম আর বললাম আমি ওই স্বামীকে ছাড়বো না, নিজ হাতে ওকে কবর দিব। হুজুর বলল সেটা কয়েকদিন আগেই হয়ে গেছে। সজীবকে মারার পরদিনই স্বামীর লাশ ডাস্টবিনে পাওয়া গেছে। কে বা কিভাবে স্বামী মারা গেছে কেউ জানে না। আমি অবাক হয়ে বললাম, এই জন্য আমি ওকে ডাস্টবিনে ময়লার ভেতর ভয়ানক রূপে দেখেছিলাম। কিন্তু কে মারল ওকে আপনি কি জানেন না? হুজুর একটু হেসে বলল, পাপ বাপ কেউ ছাড়ে না। কথাটা শুনেছ? স্বামীর পাপ ওকে মেরেছে, আর আতিয়ার আত্মা এখন অভিশপ্ত হয়ে গেছে। নিয়ম অনুযায়ী দাফন না করলে এভাবেই আতিয়ার আত্মা মানুষ মারতে থাকবে। আর সাইলেন্ট লেখা সেই মেসেজগুলো আসে, সেগুলো সবই জীবিত দাফন হওয়া পাগলের কেরামতি। সে আফরিনকে সাইলেন্ট গার্ল ক্রাইং ইন দ্য গার্ডেন লিখে মেসেজ করে সিলেটে নিয়ে এসেছে। সে চায় আতিয়ার আত্মা যেন মুক্তি পায়, সাথে তারও। আমি বললাম, আতিয়া যদি মারা গিয়ে থাকে তাহলে মুস্কান এখন আতিয়ার সাথে আছে, তার মানে মুস্কান বিপদে আছে। আমাকে এখনই যেতে হবে হুজুর। হুজুর বলল, দাঁড়াও আমি আসছি তোমার সাথে। টাকা যেহেতু নিব ঠিক মতো কাজ করি, টাকা নেই। এই বলে হুজুর আমার সাথে আসলো। আমি হুজুরকে নিয়ে তাড়াতাড়ি হোটেলে চলে এলাম। কিন্তু এ কি, হোটেল কোথায়? এটা তো একটা আন্ডার কনস্ট্রাকশন ভবন, এখনো ভবন কমপ্লিট হয়নি। আমি হাঁ করে তাকিয়ে আছি। হুজুর বলল, তুমি কি নিশ্চিত এটা এখানে উঠেছিলে তোমরা? আমি বললাম, হ্যাঁ হুজুর, আমি শতভাগ নিশ্চিত আমি হোটেলে উঠেছিলাম। তখন তো এখানে এমন দেখিনি, তখন তো ছিল জাঁকজমকপূর্ণ। এটা আমি নিজ চোখে দেখেছিলাম। হুজুর বলল, চোখের দেখা সবসময় সত্যি হয় না, চোখ আমাদের অনেক ধোঁকা দেয়। মনে রাখবে, এই চোখগুলো তোমার হলে অনেক সময় এগুলো অন্য কারোর নিয়ন্ত্রণে কথা শোনে। তাহলে চলো ভেতরে গিয়ে দেখা যাক কিছু পাই কিনা। এবার হুজুর ভেতরে পা বাড়ালো। আমি হুজুরকে অনুসরণ করে ভেতরে গেলাম। চারিদিকে শুধু ইট, সিমেন্ট, বালু, বাঁশ, রড এগুলোই ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না এটা একটা নবনির্মিত ভবন। হঠাৎ হুজুর থমকে দাঁড়ালো এবং বলল, আমি জানি তুমি এখানে আছো, দেখা দাও। তখনই দেয়ালের পেছন থেকে মুস্কান বেরিয়ে এলো। মুস্কানকে দেখতে একদমই স্বাভাবিক লাগছে না।
মুস্কান এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখ কিছু বলতে চায় আমাকে। আমি বললাম, মুস্কান কি হয়েছে তোমার? মুস্কান কোনো কথা বলল না, ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। হুজুর বলল, আতিয়া। তখন মুস্কান ঘাড় ঘুরিয়ে হুজুরের দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিল। আমরা বুঝে গেলাম মুস্কানের মাঝে আতিয়া প্রবেশ করেছে। আর আতিয়া যেহেতু বোবা, তাই মুস্কান কোনো কথা বলতে পারছে না। কিন্তু আফরিন কোথায়? আমি বললাম, আতিয়া তুমি এসব কেন করছো? তোমার খুনি তোমার নিজের বোন আফরিন, তাহলে অন্য কাউকে কেন মারছো? কি চাও তুমি? মুস্কান ইশারায় বলল, আমার খুনি আমার বোন না। আমরা অবাক হয়ে গেলাম। তোমার বোন না হলে তোমার খুনিকে? মুস্কান এবার ফ্লোরে আসন করে বসে পড়ল, চুলগুলো এলোমেলোভাবে নাড়াচাড়া করে। ভয়ঙ্কর একটা রূপ নিয়ে গঙ্গাতে গঙ্গাতে আমার দিকে আঙ্গুল তাক করে বলল, আমার খুনি তুই। আমি যেন ভ্যাবা চেকা খেয়ে গেলাম। হুজুর আমার দিকে অবাক হয়ে তাকালো। আমি বললাম, পাগল নাকি? আমি আবার তোমাকে কবে খুন করলাম? আমি তো একটা মশা মারতে ভয় পাই। মানুষ তো দূরের কথা, মাথা কি ঠিক আছে তোমার? মুস্কান ভয়ঙ্কর একটা হাসি দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। হুজুর বলল, আতিয়া মুস্কানের শরীর ছেড়ে চলে গিয়েছে। আমি গিয়ে তাড়াতাড়ি মুস্কানকে ধরলাম। মুস্কান ওঠো, কি হয়েছে? হুজুর বলল, চিন্তা করো না, মুস্কান জ্ঞান হারিয়েছে। কিন্তু আমি ভাবছি আতিয়া তোমাকে খুনি বলছে কেন? তাহলে কি তুমি? আমি হুজুরকে থামিয়ে দিয়ে বললাম, আরে আশ্চর্য, আমি আতিয়াকে খুন করতে যাব কোন দুঃখে? সিলেট আসার আগে ওদেরকে তো আমি চিনতামই না। হুজুর হাঁটতে হাঁটতে একটু দূরে গিয়ে গাল চুলকে কিছু ভাবতে লাগলো। আমি মুস্কানের গালে থাপ্পড় দিতে ওর জ্ঞান ফিরে আসলো। মুস্কান উঠে বলল, আপনি আমাকে মারলেন কেন? আমি বললাম, আরে মারলাম কই, সিনেমাতে দেখেছি ডাক্তারের এভাবে মানুষের জ্ঞান ফিরে আনে। মুস্কান বলল, কোন সিনেমাতে এসব ফালতু চিকিৎসা করতে দেখেছেন আপনি? আমি বললাম, ফালতু বলবা না, ওটা অস্কার প্রাপ্ত সিনেমা। সিনেমার নাম তোমার চোখে আমি পুকুর দেখেছি। মুস্কান হেসে দিল। আমি বললাম, কি হয়েছিল তখন? এটা যে একটা আন্ডার কনস্ট্রাকশন ভবন, সেটা তো আমরা বুঝতে পারিনি। আমাদের চোখ ধোকা খেয়েছে। আর আফরিন কোথায়? সে তো তোমার সাথেই ছিল। মুস্কান বলে, আমি রুমে ঢুকে যখন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম, তখন মুখে পানি নিতেই বুঝলাম কেমন যেন একটা দুর্গন্ধ পানিতে। আমি মুখ তুলে তাকিয়ে দেখলাম সামনে যেখানে আয়না ছিল সেখানে কোনো আয়না নেই, রক্ত দিয়ে লেখা সাইলেন্ট। আশেপাশের পরিবেশ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল হঠাৎ। মানে আমি যেন কোনো পরিত্যক্ত জায়গায় দাঁড়িয়ে আছি। আমি যতটা না ভয় পেয়েছি তার চেয়ে বেশি অবাক হয়েছি। আমি কাঁপা কাঁপা পায়ে কোনো রকম সেখান থেকে বের হয়ে দেখলাম সজ্জিত রুমটা একদম গোয়াল ঘরের মতো হয়ে গিয়েছে। আতিয়া গ্রিলবিহীন জানলাটা কাছে দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু বলছে। আমি ভয়ে ভয়ে ডাক দিলাম, আতিয়া। সে পেছনে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আঙ্গুল দিয়ে মুখ চেপে বলল, সাইলেন্ট। এই বলে জানলা দিয়ে লাফিয়ে পড়ল। তারপর আর আমার কিছু মনে নেই। যখন হুঁশ আসলো, আপনি আমাকে থাপ্পড় মারলেন, আর এখন আপনি বলছেন ওটা আতিয়া ছিল না, ওটা ছিল আফরিন। বোবা আসলে আতিয়া। সব শুনে আমি হুজুরের দিকে তাকালাম। হুজুর একটু ভেবে বলল, এখানে অন্য কিছু আছে। আতিয়া নিজেও জানে না তার আসল খুনিকে। যার হাতে তার ওই আংটি দেখে তাকে সে তার খুনি মনে করে। তোমার হাতে আংটি দেখে তোমাকে খুনি ভেবে নিয়েছে। সে পাগলটা তোমার আগেও কয়েকজন ছেলেকে টার্গেট করে ওই আংটিটা দেখিয়েছিল। পাগলটা চায় আতিয়ার আত্মাকে মুক্তি দিতে, তাই সে আংটি দিয়ে মানুষের কাছে সাহায্য চায়। দুর্ভাগ্যবশত এর আগে যাদের কাছে আংটি দিয়েছিল আতিয়া সবাইকে মেরে ফেলেছে তার খুনি ভেবে। এখন তোমার পালা। আমি বললাম, আচ্ছা তাহলে এই ব্যাপার, আংটি আমার কাছে আছে বলে ও আমাকে খুনি ভাবছে, তাহলে এখনই আমি আংটিটা ফেলে দিব? হুজুর বলে, কোনো লাভ নেই, এখন আংটি ফেললেও না ফেললেও তুমি আতিয়ার টার্গেট, তোমাকে সে মারবেই। আমি বললাম, মগের মূল লোক নাকি, বললো আর মেরে ফেললো? আপনাকে তো বলেছি অনেক টাকা দিব আমি, কোনো না কোনো উপায় তো অবশ্যই আছে আতিয়ার আত্মাকে মুক্তি দেওয়ার। আর আফরিনি বা গেল কোথায় হঠাৎ করে? হুজুর বলল, তা তো অবশ্যই আছে, তবে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে তার জন্য। দেখি কি করা যায়, চলো আমার সাথে। এরপর হুজুর আমাকে আর মুস্কানকে নিয়ে মসজিদে তার থাকার রুমে চলে গেল। তিন একসাথে গোল হয়ে বসলাম। হুজুর বলল, একটা রিচুয়াল করতে হবে, আতিয়াকে হাজির করতে জিজ্ঞাসা করতে হবে সে কি চায়, কিসের বিনিময়ে সেই জগৎ ছেড়ে যাবে। আমি বললাম, তাহলে শুরু করেন হুজুর, আর ভালো লাগছে না এসব। হুজুর বলল, এটা সহজ হবে না, আতিয়াকে তোমাদের দুজনের যে কোনো একজনের শরীরে প্রবেশ করাতে হবে। সে এই জগৎ ছেড়ে যেতে চাইবে না, তখন তার সাথে আমি চুক্তি করব এই শরীর থেকে সে যেন যে কোনো একটা জিনিস চাইলে সে নিয়ে যেতে পারে, তবু সে যেন চলে যায়। আমি বললাম, মানে যার শরীরে আতিয়া প্রবেশ করবে তার শরীর থেকে যে কোনো একটা জিনিস সে নিয়ে যাবে, এটাই স্যাক্রিফাইস। কিন্তু কি নিবে সে? হুজুর বলল, সেটা সম্পূর্ণ তার ইচ্ছা। হতে পারে সে তোমার চোখ নিয়ে নিবে, বা তোমার পা, নাক, কান, এমনকি তোমার জীবন।
তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও কি আতিয়াকে শরীরে প্রবেশ করতে চাও, এটা ছাড়ার কোনো উপায় নেই। আমি আর মুস্কান দুজনের দিকে তাকিয়ে রইলাম। এমন রিস্ক কি নিতে চাইবে? মুস্কান বলল, হুজুর আমি নিতে চাই, তবে আপনি কি এভাবে সজীবকেও হাজির করতে পারবেন? শেষবারের মতো একবার সজীবকে দেখতে চাই আমি। সজীবের জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি। হুজুর বলল, আতিয়া মুক্তি হয়ে গেলে সজীবও মুক্ত হয়ে যাবে, তবে যাওয়ার আগে হয়তো সজীবকে একবার হলেও দেখতে পাবে তুমি। আমি বললাম, না মুস্কান, এটা আমি করব। আমি সজীবকে কথা দিয়েছি তোমার কোনো ক্ষতি হতে দিব না। এটা করলে তোমার জীবনও চলে যেতে পারে, তাই এটা তোমাকে করতে দিতে পারি না। কিন্তু মুস্কান নাছোড়বান্দা, সেটা করবেই। অনেকক্ষণ কথা কাটাকাটির পর মুস্কানকে বোঝাতে সক্ষম হলাম। মুস্কান মেনে নিল আমার কথা। আমি এটা করার জন্য প্রস্তুত হয়ে নিলাম। হুজুর আমাকে আবার সতর্ক করলো, যে কোনো কিছু স্যাক্রিফাইসের জন্য তৈরি থেকো, যে কোনো কিছু স্যাক্রিফাইসের জন্য। আমি একটু দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, হুজুর আমি তৈরি। আপনি বলেন কি করতে হবে, যে কোনো মূল্যে এটা শেষ করতে চাই। হুজুর বলল, ঠিক আছে, যত যা কিছু হয়ে যাক তুমি চোখ খুলবে না আমি না বলা পর্যন্ত। এই বলে হুজুর আমার হাত চেপে ধরল। মুস্কানকে বলা হলো কোরআন মজিদ বুকে চেপে ধরে বসে থাকতে, আর কোনোভাবে যেন বসা থেকে উঠে না যায়। সব কিছু বুঝিয়ে হুজুর দোয়া পড়া শুরু করলো। আমি চোখ বন্ধ করে আছি। মনের ভেতর অদ্ভুত একটা ভয় কাজ করছে। আতিয়া আমার কি নিবে, হয়তো আমার জীবনটাই নিয়ে নেবে। কিছুক্ষণ পর পুরো ঘরটা কাঁপতে লাগলো, মনে হচ্ছে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে এখানে। হুজুর দোয়া পড়ার গতি বাড়িয়ে দিল। ঘরের সব কিছু ঠাস ঠাস করে পড়ে যেতে লাগলো। মুস্কান কোরআন বুকে চেপে ধরে ভয় শুধু এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ ঘরের টিনের চালের ওপর থপাস করে কিছু একটা পড়ল। তখনই গালিবের হাবভাব পরিবর্তন হয়ে গেল। গালিব মাথা ঘুরে ঘুরে গঙ্গানির মতো আওয়াজ করছে। হুজুর দোয়া পড়া থামিয়ে জিজ্ঞাসা করল, আতিয়া এটা কি তুমি? গালিব মাথা জাকিয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। হুজুর বলে, আমি চাই তুমি এই জগৎ ছেড়ে তোমার জগতে চলে যাও। মৃত্যুর পর এটা তোমার জগৎ না। গালিব মাথা নেড়ে এবার না সূচক জবাব দিল, মানে সে যাবে না। হুজুর বলল, বলো কি চাও তুমি, কিসের বিনিময়ে তুমি চলে যাবে? গালিব এবারও না সূচক জবাব দিল, মানে সে কোনোভাবেই যাবে না। হুজুর এবার বলল, তুমি এখন যার শরীরে প্রবেশ করেছো চাইলে তার শরীর থেকে যে কোনো কিছু নিয়ে যেতে পারো, তবু তুমি চলে যাও। এবার গালিব মাথা উঠিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল। হুজুর বলল, হ্যাঁ তুমি ঠিক শুনেছ আতিয়া, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা জিনিস নিয়ে নিতে পারো শরীর থেকে। গালিব মুস্কানের দিকে তাকালো। মুস্কান ভয়ে চুপসে গেল একদম, কারণ গালিবের চোখ ছিল সম্পূর্ণ সাদা রঙের। তারপর আবার হুজুরের দিকে তাকিয়ে চুপ করে রইল। হুজুর বুঝতে পারছে না সে কি করবে এখন। হঠাৎ গালিব নিজের গলা চেপে ধরল। মনে হচ্ছে যেন তার গলায় কিছু আটকে আছে, যেটা সে বের করার চেষ্টা করছে। হুজুর তাকে থামালো না। হুজুর বুঝতে পারলো আতিয়া চুক্তি মেনে নিয়েছে। একটু পর গালিব শান্ত হয়ে তার গলা থেকে হাত সরিয়ে কথা বলা শুরু করলো। হুজুর আমি আপনার কথা মেনে নিলাম, আমি চলে যাব। হুজুর অবাক হয়ে গেল, কারণ আতিয়া তো বোবা, সে এখন কথা বলছে। তার মানে সে গালিবের কণ্ঠস্বর নিয়ে গেছে। গালিব তার নিজের কণ্ঠ স্যাক্রিফাইস করেছে। হুজুর বলে, তাহলে তুমি গালিবের কণ্ঠস্বর নিয়ে নিলে, এবার তাহলে ওকে ছেড়ে দাও। তোমার খুনি গালিব না, তোমার বোন আফরিন। গালিবের ভিতর থাকা আতিয়া বলল, না হুজুর, আমার খুনি আমার বোন না, আমার খুনি হচ্ছে স্বামী। এই কথাটা এতদিন আমি কাউকে বোঝাতে পারিনি। সেদিন আমার বোন আমাকে ধাক্কা তো দিয়েছিল, আমি পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলাম সত্যি, কিন্তু সেখানে আমি মারা যাইনি, শুধু জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এটা স্বামী বুঝতে পেরেও আমাকে মৃত বলেছে আমার বোনের কাছে, কারণ সে জানতো আমি বেঁচে গেলে সে আফরিনকে পাবে না। তার লোভ ছিল তখন শুধু আফরিনের দিকে, আর তাই যখন আমাকে পুঁতে ফেলা হচ্ছিল তখন আমার জ্ঞান ফিরে আসে। আমি বাঁচার জন্য ওর কাছে হাজার কাকুতি মিনতি করেও ওর মন গলাতে পারিনি। ও আমাকে কোদাল দিয়ে মাথা বরাবর আঘাত করে সেখানে মেরে ফেলে, তারপর আমাকে পুঁতে দেয়। আমার হাতের আংটি উপরে থেকে যায়, সেটা স্বামী তাড়াহুড়ায় চোটে খেয়াল করেনি, তাই আমি ফিরে এসেছে আবার। আমি স্বামীকে মেরে ফেলি, কিন্তু আমি কিভাবে আবার আত্মার জগতে ফিরে যাব সেটা ভুলে গিয়েছিলাম। তারপর আস্তে আস্তে এটাও ভুলে যাই আমাকে কে খুন করেছে। আর তাই যার কাছে আমার আংটি দেখতে পাই আমি তাকে আমার খুনি ভেবে মেরে ফেলি। এখন আমার সব মনে পড়েছে এক এক করে, এটাও মনে পড়েছে আমাকে কোথায় যেতে হবে। সব শুনে হুজুর বলল, তোমার বোন আফরিন কোথায় এখন? আতিয়া ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, সে আছে তার জায়গা মতো। এই বলে গালিবের শরীর থেকে ধোঁয়া বের হতে লাগলো, মানে আতিয়া বের হয়ে যাচ্ছে গালিবের শরীর থেকে। এক পর্যায়ে গালিব বেহুশ হয়ে পড়ে গেল।
মুস্কান দেখতে পেল ঘরের দরজা দিয়ে এক এক করে কয়েকজন চাদর মুড়ি দেওয়া লোক বের হয়ে যাচ্ছে, যাদেরকে আতিয়া খুনি ভেবে মেরেছিল। পাগলটাও হাসতে হাসতে বের হয়ে গেল। সেখানে এখন সবাই মুক্ত। সবশেষে একজন ধীরে ধীরে বের হতে লাগলো। হুজুর বলল, সজীব, তুমি কি মুস্কানের সাথে শেষ দেখা করবে না? মুস্কান অবাক হয়ে চাদর মুড়ি দেওয়া লোকটার দিকে তাকালো। সে তার মুখের ওপর থেকে চাদর সরালো। মুস্কান দেখল সজীবের ফ্যাকাশে মুখটা। সজীবের চেহারায় কোনো মুস্কানকে আপন করে না পাওয়ার আক্ষেপ। মুস্কান কোরআন মজিদটা হুজুরের কাছে দিয়ে ধীরে ধীরে সজীবের কাছে গিয়ে ওর ঠান্ডা গালে হাত রেখে বলল, প্লিজ থেকে যাও না। সজীব মুস্কানের হাত ধরে বলল, তা হয় না মুস্কান, এখন তোমার আর আমার দুনিয়া সম্পূর্ণ আলাদা। একটা কথা কি জানো, আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। আমি যখন মারা যাচ্ছিলাম তখন বারবার তোমার চেহারাটা আমার চোখে ভাসছিল। তোমার এই হাসিটা আর কখনো দেখতে পাবো না এটা ভেবে সেদিন খুব বাঁচতে ইচ্ছে হয়েছিল। শেষবারের মতো একটু হাসবে? মুস্কানের চোখ থেকে অঝরে পানি পড়ছে। সজীব বলল, এখন বিদায় নেওয়ার পালা। যখন আমাকে খুব মিস করবে তখন আকাশের দিকে তাকিয়ে আমার নাম ধরে ডাক দিও। আমি তোমাকে সন্ধ্যা তারা হয়ে সবসময় দেখব। এই বলে সজীব আলোর মতো অদৃশ্য হয়ে যেতে লাগলো। মুস্কান পাগলের মতো কান্না করে সজীবকে ধরে রাখার চেষ্টা করছে। যেও না প্লিজ, যেও না, থেকে যাও সজীব, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে, প্লিজ সজীব যেও না। সজীব অদৃশ্য হয়ে গেল। মুস্কান কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়ল। এর মাঝে আমার জ্ঞান ফিরে এলো। আমি উঠে দেখলাম মুস্কান কাঁদছে। হুজুরকে জিজ্ঞাসা করতে যাব কি হয়েছে, তখন অনুভব করলাম আমি কথা বলতে পারছি না। আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমি খুব চেষ্টা করছিলাম কথা বলার জন্য। হুজুর আমার কাঁধে হাত দিয়ে বলল, আতিয়া তোমার কণ্ঠস্বরের বদলে এই জগৎ ছাড়তে রাজি হয়েছে। তুমি আর কখনো কথা বলতে পারবে না। আমি চিৎকার করে কথা বলার চেষ্টা করলাম। আমি কান্নাই ভেঙে পড়লাম। এর চেয়ে আমার জীবনটাই নিয়ে নিত। এখন বাকিটা জীবন আমাকে আমার কণ্ঠস্বর ছাড়া থাকতে হবে। আমাকে সবার সাথে ইশারায় কথা বলতে হবে। হুজুর আমাকে সান্ত্বনা দিল। মুস্কান এসে আমাকে জড়িয়ে ধরল আর বলল, সজীব চলে গেছে ভাইয়া আমার চোখের সামনে, আর কখনো ফিরে আসবে না। আমি কিছু বলতে পারলাম না। এতক্ষণে যা যা হয়েছে তার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। হুজুর আমাকে সব কিছু খুলে বলল। আতি আমার শরীরে প্রবেশ করেছে, যা যা বলেছে। আমি ইশারায় জিজ্ঞাসা করলাম, তাহলে আফরিন কোথায়? হুজুর বলল, সেটা সম্পর্কে আতিয়াও কিছু জানাই যায়নি। সব কিছু শেষ হলো। মুস্কান হারালো তার ভালোবাসার মানুষকে, আমি হারালাম আমার শব্দ। কথা মতো হুজুরের অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা দিলাম। হুজুর টাকা পেয়ে বলল, তোমাদের কি মনে হয় আমি টাকার পাগল? আসলে আমি 2টা এতিমখানে কমপক্ষে 500 এতিম বাচ্চাকে লালন পালন করি। বলতে গেলে ওরাই আমার পৃথিবী। এই টাকা সব ওদের জন্য বরাদ্দ। হুজুরের কথা শুনে ভালো লাগলো। বিদায় নিয়ে আমি আর মুস্কান গাড়ি নিয়ে রওনা হলাম বাড়ির দিকে। কিন্তু পথে আমি গাড়ি ঘুরিয়ে নিলাম সুনামগঞ্জ যাওয়ার জন্য। আতিয়াদের বাড়িতে গেলে হয়তো আফরিনকে পাবো। আফরিন হঠাৎ করে উধাও হয়ে গেল কেন? আমার ঠিকানা মতো আতিয়াদের বাড়ি গিয়ে পৌঁছালাম। মুস্কান পরিচয় দিল সে আফরিনের বান্ধবী আর আমি মুস্কানের ভাই। আমাকে কথা বলতে না দেখে আফরিনের বাবা জিজ্ঞাসা করলো, তুমি কোনো কথা বলছো না কেন বাবা? মুস্কান বলল, অনেক কম কথা বলে আঙ্কেল। আচ্ছা আফরিন কোথায়, ওকে একটু ডেকে দিবেন না? আফরিনের বাবা মা একজন আরেকজনের দিকে তাকিয়ে যেটা বলল তাতে আমরা দুজনেই যেন আকাশ থেকে পড়লাম। আফরিনের মা বলল, আমার বোবা মেয়ে আতিয়া নিখোঁজ হবার পর আফরিন কেমন যেন হয়ে যায়। সবসময় ভয় পেয়ে থাকতো। অন্ধকারে সারাদিন রুমের দরজা বন্ধ করে বসে থাকতো। একদিন অনেকক্ষণ পর্যন্ত কোনো সারশব্দ না পেয়ে ওর রুমে গিয়ে দেখি ফ্যানের সাথে নিজের ওড়না পেঁচিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। আমার 2টা মেয়েকে আমি হারিয়ে ফেলেছি মা, এই বলে আঙ্কেল আন্টি দুজনে কান্নায় ভেঙে পড়ল। আমি আর মুস্কান কি বলবো, এর কোনো ব্যাখ্যা নেই আমাদের কাছে। তার মানে আফরিনও মারা গেছে। এতদিন আমাদের সাথে না আফরিন না আতিয়া কেউ জীবিত ছিল না। মুস্কান তাদের সাথে কথা বলতে লাগলো, তাদের বিভিন্নভাবে সান্ত্বনা দিতে লাগলো। আফরিন আর আতিয়ার সাথে কি হয়েছে সে ব্যাপারে কিছুই জানালাম না তাদের। জেনে বা কি হবে, তাদের মেয়ে তো আর কখনো ফিরে পাবে না। আমি উঠে বাইরে চলে আসলাম। কি থেকে কি হয়ে গেল, এক মুহূর্তে জীবনটাই বদলে গেল। সত্যি এই পৃথিবীটা রহস্যে ঘেরা। নিজের চোখকেও বিশ্বাস করা যায় না। আমরা যা দেখি তা সবসময় সত্যি হয় না। পাগলটা বলেছিল, জীবিত আর মৃতদের দুনিয়ার খুব পাতলা একটা দেয়াল থাকে, সবাই এই দেয়াল পার করতে পারে না। আমি পার করেছিলাম, সেখান থেকে ফিরেও এসেছি। শুধু নিজের কণ্ঠস্বর আনতে ভুলে গিয়েছিলাম ওই জগৎ থেকে।
তবুও তো এই রহস্য ভেদ করে করতে পেরেছি, এটা আমাদের প্রাপ্তি। একটা কুকুর এসে আমার সামনে ঘেউ ঘেউ করতে লাগলো। আমি মুখে আঙ্গুল চেপে অদ্ভুত একটা হাসিতে বললাম, সাইলেন্ট। প্রিয় দর্শক, সামনে এর দ্বিতীয় সিজন আসছে। আপনারা যদি চান খুব শীঘ্রই নিয়ে আসবো, তার জন্য আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।